ইন্ডাস্ট্রিয়াল লেভেলের গুম বলা যায়। র্যাবের ব্যাটালিয়নের সাথে একটি করে গোপন বন্দিশালার অস্তিত্ব পাওয়া গেছে এবং যেহেতু তারা বাহিনীর ট্রেন্ড, তারা মুখ খোলে না। এক আল্লাহ ছাড়া এই বিচার আর থামানোর কোনো শক্তি নেই। শেখ হাসিনা তাকে বলছেন যে আমার বাসার এত কাছে জঙ্গি নাটকটা না করলেই পারতাম। যেমন একজন বন্ধু, আমি নাম বলছি না, তাকে বলো তো মোনালিসা, উনি অনেক হাই ভ্যালু। এই কারণেই কি তাহলে এই যে র্যাব বিলুপ্তির কথা আমরা শুনছি? ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে আসামির মাথায় পিস্তল ঠেকিয়ে বলেছে সই কর নাহলে গুলি করব। মানে মারা যাওয়ার সময় তার হাত হ্যান্ডকাফ করা ছিল। কিন্তু আমরা তো জানি যে রিমান্ড মানেই হচ্ছে শুধু মায়ের আর মায়ের। তো সে বলে যে তাকে সুন্দরবনে মাছের খাবার করে দিয়ে আসছি, এই বলে সৈন্যদি। এই স্পটকে ব্যবহার করে রক্ষী বাহিনীও গুমের কাজ করতো। এগুলা দেখিয়ে যে আমি এত রাউন্ড গুলি করছি, আমাকে বিপিএম দেন, পিপিএম দেন, মেডেল দেন, পদক দেন। বিএনপি করার কারণে এক পরিবার থেকে 5 জন গুম হয়েছে। এই সুকানি বা বোট মালিক যাদেরকে র্যাব নিয়ে যেত তাদেরকেও গুম করেছে জিয়াউল হাসান। ম্যাজিস্ট্রেট সাহেব মাথা নিচু করে বসে থাকতো। বাংলাদেশের এই বিচারটা হওয়া, এটা ইন্ডিয়ার জন্য অবশ্যই একটা প্রেশার। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইনোভো টক্সের আজকের পর্বে। আমন্ত্রণ জানিয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জনাব এস.এম. তাসমিরুল ইসলাম। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি বাংলাদেশের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এছাড়াও আমরা সমসাময়িক সময়ে যে বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়, গুম, আয়নাঘর, এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আমরা বিগত ফ্যাসিবাদী সময় দেখেছি এটার মাধ্যমে বিভিন্ন নিরপরাধ মানুষকে অথবা বিভিন্ন ধরনের মানুষকেই তারা সেখানে নানাবিধভাবে তারা বিচার বহির্ভূতভাবে তারা সেখানে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে এবং এটিকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই জায়গাতে আপনারা এখন নতুনভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আবারও ঢেলে সাজানোর চেষ্টা করছেন এবং এটার যে ইমেজ, সেই ইমেজটাকে সাধারণ মানুষের মাঝে পুনর্বহাল করার চেষ্টা করছেন। আমরা জানতে চাইবো আপনার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদ্যোপান্ত এবং বাংলাদেশের যে গুম সংস্কৃতি ছিল, বাংলাদেশের যে আয়নাঘরের কথা আমরা জানি, আমরা শুনেছি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইত্যাদি বিষয়ে আমরা আদ্যোপান্ত আপনার কাছে জানবো। তবে প্রথমেই আপনার ব্যক্তি জীবন সম্পর্কে কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার জন্ম ঢাকায়, তবে আমার দাদার বাড়ি মেহেরপুর। পড়াশোনা সব কিছু বাবার চাকুরির সূত্রে ঢাকাতেই। আচ্ছা। স্কুল, কলেজ, এরপরে ইউনিভার্সিটি ছিল মানারাত, সেখানে এলএলবি অনার্স সম্পন্ন করি। এরপরে এলএলএম করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা এবং এরপর থেকে আমি শুরু থেকেই প্র্যাকটিসেই চলে আসি। আচ্ছা। মানে বিশেষ করে ক্রিমিনাল প্র্যাকটিসেই আমার ওকালতি জীবন শুরু। এবং ওটা এখন একটা পর্যায়ে এখন আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা হচ্ছে মানে কোর ক্রিমিনাল কোর্ট। এটা আন্তর্জাতিক অপরাধকে বলা হয় ক্রাইম অফ অল ক্রাইমস, অপরাধের অপরাধ। তো এটা আমার প্রফেশনাল লাইফের জন্য একটা সুযোগ যে আমার হাতে খড়ি। আমার শুরুটা হয়েছিল ক্রিমিনাল প্র্যাকটিস দিয়ে, ফোকাস ওখানেই ছিল। এখন আরও চেষ্টা করছি এই জায়গাটাতে একটা ডেভেলপমেন্টের জন্য এবং কিছু কন্ট্রিবিউশনের জন্য। আচ্ছা আচ্ছা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনি কাজ করছেন কতদিন হলো? আমি 2025 সালের মার্চের 27 তারিখে নিয়োগপ্রাপ্ত হয়েছি প্রসিকিউটর হিসেবে। এর আগে আমি 3 মাস এখানে রিসার্চ অফিসার হিসেবে কাজ করেছি। তো মূলত আমাকে হচ্ছে নিয়োগের প্রক্রিয়াটা শুরু হয় গুম মামলার যে তদন্ত, ওই তদন্তকে কেন্দ্র করেই মূলত কাজটা শুরু হয়। আচ্ছা। তো একটা পর্যায়ে হচ্ছে যে আমাকে প্রসিকিউটর হিসেবে এখানে নিয়োগ প্রদান করে সরকার। আচ্ছা আচ্ছা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানে একটা কমন প্রশ্ন থাকে একদম সাধারণ মানুষের প্রশ্ন যে আসলে এইটার কাজ কি? আমাদের দেশে তো থানা আছে, আদালত আছে, তারপরে আবার আলাদা করে একটা ট্রাইব্যুনাল গঠন করার কারণটাই বা কি এবং এটার আসলে ফাংশনটা কি? আচ্ছা, ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট, যেটা 1973,
এই আইনটা মূলত গঠিত হয়েছিল 1971 সালে। ট্রাইব্যুনালের হচ্ছে মানে যেহেতু আইন ছিল ট্রাইব্যুনাল ফাংশন করবে, কিন্তু যেহেতু অপরাধী বা হচ্ছে বিচারিক কর্মকাণ্ড আর চলছে না, তো সেই হিসেবে এটা স্টপ ছিল এতদিন। এখন আন্তর্জাতিক অপরাধটা কি, বা হচ্ছে মানে বাংলাদেশে হচ্ছে মানে একটা অনেকেই বলে বা হচ্ছে মনে করে যে এটা একটা ইন্টারন্যাশনাল কোর্ট। মানে আসলে ইন্টারন্যাশনাল ক্রাইমস আর ইন্টারন্যাশনাল কোর্টের মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, হচ্ছে যে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর নুরেমবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, এরকম যে হচ্ছে যারা যুদ্ধে পরাস্ত হলো মিত্রবাহিনীর কাছে, এদের হচ্ছে যুদ্ধাপরাধ নিয়ে বা এদের মানবতা বিরোধী অপরাধগুলো নিয়ে যে বিচারিক কর্মকাণ্ড শুরু হলো, এইটা হচ্ছে মূলত একটা পর্যায়ে কনভেনশন আকারে বা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্র্যাকটিসের ভেতর দিয়ে ইন্টারন্যাশনাল মানে কোন কাজগুলো ইন্টারন্যাশনাল ক্রাইমস হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ। এখন মানবতা বিরোধী অপরাধের মধ্যে কি কি থাকবে? হত্যা, নির্যাতন, রেপ, তারপরে হচ্ছে বন্ধ্যাকরণ, টর্চার, এগুলো যদি ওয়াইড স্প্রেড মানে ব্যাপক মাত্রায় বা যদি পদ্ধতিগতভাবে করে সিভিল পপুলেশনের উপরে, তখন সেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস। তো মূলত হচ্ছে বাংলাদেশ এই প্র্যাকটিসটাকে গ্রহণ করেছে, এগুলোকে আইডেন্টিফাই করেছে ক্রাইম হিসেবে। আচ্ছা, তো যার কারণে এটা ইন্টারন্যাশনাল ক্রাইমস হিসেবে বিবেচিত হচ্ছে, কিন্তু বিচারটা হচ্ছে কিন্তু দেশীয় ট্রাইব্যুনালে। অর্থাৎ আন্তর্জাতিক মানে হচ্ছে যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে মানবতা বিরোধী অপরাধ হিসেবে, গণহত্যা হিসেবে, ওই অপরাধগুলোকে অ্যাড্রেস করেছে, আইন প্রণয়ন করেছে এবং বিচার করছে। এটা হচ্ছে মুদ্রা কথা আর কি। তাহলে একজন মানুষকে যদি ব্যক্তি পর্যায়ে কেউ কাউকে হত্যা করে, সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্যক্তি পর্যায়ে। এখানে একটা ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, যদি দেখা যায় যে সে হয়তো কোনো একটা গোত্রের একজনই মানুষ, ফর এক্সাম্পল, এবং তাকে হত্যা করা হচ্ছে ওই গোত্রটাকে নিধন করার জন্য, তাহলে সেটা আবার আন্তর্জাতিক অপরাধ হিসেবে, জেনোসাইড হিসেবে সেটা কাউন্ট হচ্ছে। একজনকে হত্যা করার পরে যদি হচ্ছে যে সেটা দেখা যায় একজনই মানুষ কোন একটা গোত্রের, সেই এবং সেই গোত্রটাকে যদি পুরোপুরি শেষ করে দেওয়ার উদ্দেশ্যে যদি তাকে, এখানে মোটিভটা আসলে ফ্যাক্ট, মোটিভটা ফ্যাক্ট, মানে কয়জনকে মারলাম বা এটা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মারার ওয়ে বা পদ্ধতিটা কি কোনোভাবে? হ্যাঁ, এই যে হচ্ছে এটা ব্যাপক মাত্রায় অথবা পদ্ধতিগতভাবে। তো একজনকে মারার মাধ্যমে আমি একটা গোত্রকে শেষ করে ফেলতেছি, তো এটা তখন পদ্ধতিগতর সঙ্গে চলে আসতেছে। এখন একটা প্রশ্ন প্রায় আসে যে এটা কি গণহত্যা, মানে বাংলাদেশে 2024 সালে জুলাই আগস্টে গণহত্যা হয়েছে কিনা। ইন এ সেন্স গণহত্যা হয়েছে, কিন্তু জেনোসাইড হয় নাই, মাস মার্ডার হয়েছে। ম্যাস মার্ডার মানে ব্যাপক হারে এই হত্যাটা হয়েছে। এবং হচ্ছে এখানে সরকারের সরাসরি নির্দেশ ছিল, অর্থাৎ তৎকালীন শেখ হাসিনার যে সরকার, তার নির্দেশ ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব বিভিন্ন বাহিনীর উপরে এদেরকে বিভিন্নভাবে দমন করতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে যে ব্লক রেড দিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এটা ওই আইনের মধ্যে চলে আসছে। আবার হচ্ছে যে যেভাবে একদম নিরস্ত্র জনতার উপরে লিথাল ওয়েপন বা মারণঘাতী বুলেট ব্যবহার করা হচ্ছে, এটাও হচ্ছে যে আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসের যে হচ্ছে সংজ্ঞার মধ্যে, সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে চলে আসছে। জেনোসাইড এবং ম্যাস মার্ডার যেটার কথা আপনি বললেন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে জেনোসাইড করার উদ্দেশ্য হবে একটা জাতি, ধর্ম, বর্ণ, হ্যাঁ, হচ্ছে যে কেউ হয়তো ফার্স্টে বললো যে আমি বাংলাদেশ থেকে ইহুদি নিধন করব। এখন একটা মানে একটা ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে যদি আমি অ্যাটাক করে কেউ, এবং সেটা যদি হচ্ছে যে একটা সরকারি একটা নীল নকশার মাধ্যমে যদি হয়, ওটা যদি সরকারি বাহিনী দ্বারা হয়, তখন এটা হচ্ছে জেনোসাইডের মধ্যে চলে আসবে। আচ্ছা, আর ম্যাস মার্ডারটা হচ্ছে যে সরকার তার হচ্ছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তার মসনদকে অটুট রাখার জন্য সে হচ্ছে সাধারণ জনতার ওপরে তার বাহিনী লেলিয়ে দিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে। 24কে তাহলে জেনোসাইড বলা যাচ্ছে না? জেনোসাইড বলা যাচ্ছে না, কিন্তু টেকনিক্যালি এটা কিন্তু আপনি যদি মানে এটাকে বাংলায় যদি বলেন তাহলে এটা হচ্ছে গণহত্যাই। এখন ম্যাসের হচ্ছে যে আপনি অনুবাদটা কি করবেন,
আচ্ছা। মানে হত্যা ব্যাপক হার মানে হচ্ছে ব্যাপক মাত্রাতেই হয়েছে। হুম 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 হুম। এখন এটাকে আপনি কিন্তু আইনের পরিভাষায় এটাকে জেনোসাইড। জেনোসাইড হচ্ছে না। আচ্ছা জি। আচ্ছা আচ্ছা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে কোন বিষয়গুলো নিয়ে বিচার কার্যক্রম চলমান রয়েছে? এই মুহূর্তে কয়েক ক্যাটাগরিতে হচ্ছে বিচার কার্যক্রম চলছে, যেমন 71 এর কিছু মানে মামলা এখনো চলমান আছে, এটা শেষের দিকে। এটা হচ্ছে সম্ভবত 5 থেকে 6টির মতো মামলা আছে 71কে কেন্দ্র করে। এরপরে এই মামলাগুলো কি ফ্যাসিবাদীর সময় করা হয়েছিল? ফ্যাসিবাদী সময় এগুলো হচ্ছে দায়েরকৃত মামলা। আচ্ছা। তো সেগুলো হচ্ছে যে একটা মানে নিরপেক্ষ ট্রায়ালের মধ্য দিয়ে এগুলো হচ্ছে যে আমরা কাজ করতে গিয়ে দেখছি এগুলো বেশিরভাগই অন্তঃশাসন্য এবং হচ্ছে আগের রেজিমের যারা স্থানীয়ভাবে মানে দ্বন্দ্বের একটা হচ্ছে বহিঃপ্রকাশ হিসেবে এই ট্রাইব্যুনালকে তারা ব্যবহার করেছে প্রতিপক্ষ দমনের জন্য। আচ্ছা। আর মোটা দাগে এখানে হচ্ছে যে 24-এ যেই গণহত্যাটা হয়েছে, ম্যাস মার্ডারটা হয়েছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, সেটার বিচার চলছে। তার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে শেখ হাসিনার যে মামলাটা, সেই মামলাটা নিষ্পত্তি হয়েছে, একটি মামলা, এটা রায় ঘোষণা হয়েছে। জি। আর সিরিয়ালে এখন হচ্ছে চাংখারপুল, তারপরে আশুলিয়া, আবু সাইদ, এরকম করে ইভেন্ট ভিত্তিক যাত্রাবাড়ি, মিরপুর, এগুলো হচ্ছে যে সবগুলাই এখন বিচার কার্যক্রম চলছে। পাশাপাশি গুমের যেই 2015-16 বছর মানে গত 15-16 বছরে গুমের যেই অপরাধগুলো সংঘটিত হয়েছে বাংলাদেশে, সেটারও শুরু হয়েছে, বিচার শুরু হয়েছে। সেখানে এখন 3টি মামলা বিচার কার্যক্রম শুরু হয়েছে। একটি হচ্ছে র্যাব কর্তৃক গুমের বিষয়ে মামলা, একটা ডিজিএফআই কর্তৃক গুমের বিষয়ে মামলা, আরেকটি হচ্ছে জিয়াউল হাসানের। তো এটি শুরু হয়েছে এই 2026-এর জানুয়ারির 19 তারিখ থেকে ট্রায়াল শুরু হবে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনি তো গুম নিয়ে কাজ করছেন। জি। এবং এখানে আপনি জাস্ট 3টা এক্সাম্পল দিলেন বা যেই বিষয়গুলো নিয়ে কাজ হচ্ছে এমন 3টা মামলার কথা বললেন। বাট বাংলাদেশে তো গুমের সংখ্যা শুধু 3টা না, প্রচুর গুম বাংলাদেশে বিগত সময়ে হয়েছে। ওগুলো নিয়ে কি মামলা হয় নাই? না, এখানে হচ্ছে যে ওই মামলা আমরা 3টা করেছি, এটার মধ্যে আবার ভিকটিম কিন্তু 3জন না। আচ্ছা। মানে প্রতিটা মামলায় আমরা সালভিত্তিক ভিকটিম যারা ছিলেন, র্যাব কর্তৃক গুম হয়েছে, আবার ফেরত এসেছে। আমরা এটা কেবল শুরু করেছি, এটা মানে এটা কিন্তু শুরু হচ্ছে যারা গুম হয়েছিলেন, বিভিন্ন টার্মে যারা গুম ছিল তারা ফিরে এসেছে, এরকম ক্যাটাগরির মানুষদেরকে নিয়ে আমরা শুরু করেছি র্যাবের হচ্ছে মানে এটাকে হচ্ছে আমরা বলি টিএফআই কেস বলি আমরা। এই মামলাগুলো আপনারা সুমোটোভাবে আপনারাই দায়ের করেন? দায়ের বলতে সুমোটোভাবে আমরা দায়ের করতে পারি, কিন্তু আমাদের কাছে অভিযোগ আসে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলে। তদন্তে প্রাথমিক সত্যতার পরে আমরা যখন আরও হচ্ছে মানে শক্ত এভিডেন্স যখন আমরা পাই, তখন হচ্ছে আমরা ফর্মাল চার্জ দাখিল করি। তো ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে মূলত বিচারিক কার্যক্রম শুরু হয়। তো ওই প্রসেসগুলো শেষ করে এখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তো ওইটার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা সাল হিসেবে আমরা স্টার্ট করেছি 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত। এখন এর আগেও গুম ছিল, কিন্তু আমরা 16 থেকে 24 শুরু করেছি। এর ভেতরে মানে হচ্ছে গুম হয়ে আবার ফেরত আসার পরিমাণটা বেশ বড়। আচ্ছা। তো ওখান থেকে আমরা শুরু করেছি। আবার জিয়াউল আহসানের 2010 থেকে, জিয়াউল আহসানের অ্যাট্রোসিটিসটা এত বেশি এবং এত ব্যাপক মাত্রায় যে মানে তার বিষয়ে মানে যত অনুসন্ধান হচ্ছে, যত তদন্ত হচ্ছে, তত মানে ক্রাইমের সংখ্যা বাড়ছে। তো আমরা একটা শুরু করেছি 2010, মানে সে তখন র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তখন ডাইরেক্টর। তো ওইখান থেকে আমরা স্টার্ট করেছি। তো ওইটা একটা হয়েছে, আরও হচ্ছে যে তদন্তাধীন আছে, এগুলো চলে আসবে। বিগত 15 বছরে দেশে কি পরিমাণ গুম হয়েছিল তার এক্সাক্ট কোনো ফিগার কি আপনারা বের করেছেন? আচ্ছা, এক্স্যাক্ট ফিগারের ক্ষেত্রে হচ্ছে আমরা বর্তমানে গুম কমিশনের যে সর্বশেষ রিপোর্টটা আসলো, সেই রিপোর্টটাতে আমরা যদি
পাই সেখানে 1529টির মতো তারা প্রাথমিক বলতে তারা তাদের কর্মকালীন সময়ের মধ্যে এই কয়টা তারা নিশ্চিত করেছে, 1529, এরকম একটা অ্যামাউন্ট, মানে 1500 প্লাস। এখন এর মধ্যে কিছু ফিরেছে এবং ফিরে নেই এরকমও আছে, এবং তার রিপোর্টে বলছে যে এটা হয়তো মানে 1/4, অনেক বড় একটা অংশ আসে নাই, তার মানে তাদের কাছে কমপ্লেইনই আসে নাই। এখন তারা তো ক্লাস্টার ওয়াইজ, অর্থাৎ হয়তো 4 জন একসাথে গুম ছিল, হ্যাঁ, তো 4 জন একসাথে গুম ছিল, তাদের মধ্যে 2 জন আসছে, তো আর 2 জন আসে নাই। হ্যাঁ, তো সেই 2 জন অভিযোগ দাখিলও করে নাই, ইনফরমেশনও দেয় নাই। কিন্তু যে 2 জন এসে অভিযোগ দাখিল করলো বা জ্ঞাতকরণ করলো, ওই 2 জনের মাধ্যমে জানা যাচ্ছে যে আরও 2 জন আছে। কিন্তু ওই 2 জন যেহেতু আসে নাই বা তাদের পূর্ণাঙ্গ তথ্য, আবার তারা কিন্তু পূর্ণাঙ্গ তথ্য যে জানতে ব্যাপারটা তাও না, হয়তো একই সাথে একই কাস্টডিতে হয়তো ছিল 6 মাস। তো সে থেকে সে বলতে পারছে যত কুড়িগ্রামের অমুক গ্রামের একটা ছেলে আমার সাথে ছিল, কিন্তু তার অভিযোগ তো আসে নাই। তো ওগুলা কিন্তু পরিবার অভিযোগ দায়ের করে নাই। পরিবার অভিযোগ দায়ের করে নাই। তো দেখা যাচ্ছে যে ওটা হয়তো কাউন্টের বাইরে থেকে যাচ্ছে, বা আমরা হয়তো বা গুম কমিশন হয়তো তাকে ট্রেসও করতে পারে নাই, খুঁজেছে পায় নাই। গুম কমিশনে কি বলছে 1500 যে সংখ্যাটা, এটা জি। যে 1/4, 1/4, এটা গুম কমিশনই বলছে। রাইট। মানে এটা হচ্ছে যেটা হচ্ছে মানে 1/4 বা 1/3 এরকম অ্যামাউন্ট তাদের কাছে এসছে, বড় একটা অংশ আসতে পারেনি। দ্যাট মিনস বাংলাদেশে বিগত 15 বছরে অন্তত 4500 গুমের ঘটনা। এটাকে মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের গুম বলা যায়। মাই গড। এবং হচ্ছে এটা আমরাই কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে নারী শিশু সহ গুম হয়েছে, এবং আমরা জানি যে সে গুম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার অভিযোগ আমাদের পর্যন্ত আসে নাই। কিন্তু আমরা তার পর্যন্ত পৌঁছাবো, কিন্তু হচ্ছে যে আমরা ওই সূত্র ধরে যে আমরা শুরু করেছি, আমরা হচ্ছে ওই সূত্র ধরে আমরা তার পর্যন্ত পৌঁছাবো। প্রত্যেকটা গুমের সাথে একটা নতুন স্টোরি, একটা নতুন অপরাধ, এবং রাষ্ট্রের মানে হচ্ছে যে মানে নগ্নতার বহিঃপ্রকাশ ঘটছে। যাদেরকে গুম করা হতো সবাই কি আয়নাঘরে রাখা হতো? আসলে আয়নাঘর একটা হচ্ছে কোড নেম মূলত, এবং এইটা বেসিকলি ব্যবহৃত হয়েছে ডিজিএফআই এর যে বন্দিশালাটা, হ্যাঁ, জিআইসি, জয়েন্ট ইন্টারঅ্যাকশন সেল বলে এটাকে, সেন্টার। তো ওটাকে ওখানে হচ্ছে যে এটা একটা কোড নেম, এখানে আর্ট গ্যালারি বলা হতো। তারপরে এখানে বন্দীদেরকে বিভিন্ন নামে, যেমন একজন বন্দী, আমি নাম বলছি না, তাকে বলা হতো মোনালিসা, উনি অনেক হাই ভ্যালু গুমের ভিকটিম। আচ্ছা। এরকম হচ্ছে কোড নেম ব্যবহার করা হতো। তো উনি আয়না পুরুষ বন্দী ছিলেন না পুরুষ মহিলা? পুরুষ কিন্তু ওনাকে মোনালিসা নামে হ্যাঁ, সেখানে ডাকা হতো। জি, যেহেতু মোনালিসা চিত্রকল্পটি খুব হাই ভ্যালুড একটি, হ্যাঁ, 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 এবং উনিও একটা হচ্ছে হাই ভ্যালু বন্দী, হ্যাঁ। তো সেই হিসেবে তাকে বলা হতো মোনালিসা। আচ্ছা। তো হচ্ছে আয়নাঘরটা মূলত কোড নেম ছিল ডিজিএফআই যে ব্যবহৃত যেটা, কিন্তু এখন যেটা হয়েছে যেহেতু সবগুলাই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো মানে বন্দিশালা, গোপন বন্দিশালা হিসেবে ব্যবহৃত হয়েছে, তখন এটা আসলে আস্তে আস্তে সবগুলো আয়নাঘর হিসেবে মানুষের কাছে পরিচিতি পেয়েছে। কিন্তু এমনিতে আপনারা যখন তদন্তের কাজে গেলেন তখন কি আর ভিন্ন কোনো কোড নেম পেয়েছেন? হ্যাঁ, ভিন্ন কোড নেম পেয়েছে, যেমন র্যাবের যেটা ছিল, র্যাব 1-এর ভেতরে অবস্থিত টিএফআই সেল, যেটা এটাকে হাসপাতালও বলতো। আচ্ছা। তাদের ভেতরে কথা বলার ক্ষেত্রে তারা বলতো যে হাসপাতালে আজকে ডিউটি পড়েছে। দ্যাট মিনস বন্দিশালায় আজকে ডিউটি পড়েছে। জি, এবং তারা হচ্ছে যে মানে নিজেরা অর্থাৎ যারা হচ্ছে সিকিউরিটির কাজে সেখানে থাকতো, তারা হচ্ছে একজনকে বড় ভাই, ছোট ভাই, মামা, চাচা, এরকম হচ্ছে কোড নেমে তারা ডাকতো। মানে হাসপাতালে মামা, তার ছোট মামাকে মামা। নিয়ে আসছে এরকম একটা। রাইট, মানে না, সে হচ্ছে নিজেরই তার কোড নেম হয়তো বড় মামা। আচ্ছা। তো ছোট মামা বড় মামাকে বলতেছে বড় মামা খাবার নিয়ে আসতে হবে এখন, বা বড় ভাই খাবার নিয়ে আসতে হবে। আচ্ছা। এমন বন্দিশালার কি পরিমাণ সংখ্যা পাওয়া জানা গেছে? মানে মোটা দাগে প্রায় প্রতিটি র্যাবের ব্যাটালিয়নের সাথে একটি করে গোপন বন্দিশালার অস্তিত্ব পাওয়া গেছে, শুধু ঢাকায় না সারা দেশেই? ঢাকা এবং সারা দেশে। এর বাইরেও হচ্ছে বগুড়া এলআইসি একটা আছে পুলিশের, হ্যাঁ। ওটা আছে। তারপরে কাউন্টার টেররিজমের ইউনিটের ছিল, ডিবিট ছিল,
ডিজিএফআই শুধু আমরা একটাই জানি, আরও আছে কিনা আমাদের এটা জানা নেই এখন পর্যন্ত। আবার হচ্ছে 24 পরবর্তী আমরা শুনেছি এনএসআইয়েরও একটা বন্দিশালা ছিল, যেখানে 24-এর আন্দোলন চলাকালীন হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে টর্চার করা হয়েছে, এমনটাও আমরা জেনেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো উইং আছে সবাই মোটামুটি একটা করে বন্দিশালা বা একাধিক বন্দিশালা তারা রাখতো, রাইট, এবং গোপন বন্দিশালা। এগুলো গোপন বন্দিশালা, মানে একটা তো দৃশ্যমান হ্যাঁ, র্যাবের ব্যাটালিয়ন, মানে হচ্ছে যে হয়তো র্যাব 1 বা র্যাব 2, তাদের তো গ্রেফতার করার ক্ষমতা আছে, আইনি সেই ক্ষমতা তাদের আছে। হ্যাঁ, তো ওইটা থাকে সাধারণত দৃশ্যমান কোনো জায়গায়, হয়তো কোনো মাদক চোরাচালান বা কোনো অস্ত্র উদ্ধার সংক্রান্ত কোনো সন্ত্রাসীকে অ্যারেস্ট করলো, তো তাকে এনে মামলা রুজু করা পর্যন্ত তো তাকে কোথাও রাখতে হবে, তো তারা সেটা তাদের বৈধ অর্থাৎ আইন দ্বারা সমর্থিত হচ্ছে যে হাজত, সেখানেই তাকে রাখছে। আচ্ছা, কিন্তু এর বাইরে দেখা যাচ্ছে যে হয়তো কোনো পলিটিক্যাল কোনো ভিকটিমকে তারা উঠিয়ে নিয়ে আসছে, তো এখন ওখানে রাখলে তো নাম তার রেজিস্টার করতে হবে, লিখতে হবে, কিন্তু ওই গোপন বন্দিশালার কোনো হচ্ছে রেজিস্টার নেই, কোনো খাতা মেনটেন করা হয় না, তো সেখানে তাকে হয়তো রেখে দিচ্ছে মাসের পর মাস। এবং সেই সময়কালীন সিসিটিভি ফুটেজগুলো কি পাওয়া গেছে কোথাও? ওইখানে না, সিসিটিভি ফুটেজগুলো পাওয়া যায় নাই, এগুলো হচ্ছে যে মানে একেবারে বিভিন্ন সময় এগুলো হচ্ছে যে ইরেজ করে ফেলা হয়েছে, আবার 5ই আগস্ট পরবর্তীতে একযোগে সেগুলোকে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। র্যাবের একটা মানে পুরো ইনস্টিটিউশন একদম আপ টু বটম, আপনার কথা আমার যেটা মনে জি। হচ্ছে যে প্রত্যেকটা ব্যাটালিয়নে যদি এমন থাকে, রাইট, এবং এই কারণেই কি তাহলে এই যে র্যাব বিলুপ্তির কথা আমরা শুনছি? মানে এটা তো এখন মানে মানুষের দাবিতে পরিণত হয়েছে, মানুষ বলছে এটা নিয়ে, কিন্তু আসলে র্যাবকে ওই উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে। র্যাবকে কম্পোজিট ফোর্স বলা হয়, মানে অনেকগুলো বাহিনী একত্রিত করে একটা কম্পোজিট ফোর্স। হ্যাঁ, তো দেখা যাচ্ছে র্যাবকে শেখ হাসিনা একেবারে তার পার্সোনাল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, এবং বাংলাদেশে গুম খুন শুরুই হয়েছে র্যাবের হাত ধরে। আপনি ইলিয়াস আলী দেখেন, চৌধুরী আলম, তারপরে হচ্ছে এই যে বিডিআর ম্যাসাকার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ সাক্ষীদেরকে এলিমিনেট করা হয়েছে র্যাবের মাধ্যমে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে র্যাবের থ্রুতে। এগুলা কিন্তু অন্য কোনো বাহিনী কিন্তু করে নেই, র্যাব শুরু করেছে। এবং র্যাব যেহেতু একটা জবাবদিহিতার ঊর্ধ্বে কাজ করত, তো র্যাব এই সুযোগটা মানে সর্বোচ্চ ব্যবহার করেছে। আচ্ছা আচ্ছা, আমরা এই যে গুম নিয়ে কথা বলছি, একজন মানুষকে কখন বলা যেতে পারে যে তাকে আসলে গুম করা হয়েছে? আচ্ছা, গুমের যে আইন কনভেনশন, বাংলাদেশ তো 2024 সালের অগাস্টে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস গুম কনভেনশনে স্বাক্ষর করেছেন। তো এরপরে এবং হচ্ছে যেই আমাদের আন্তর্জাতিক আইনের যে ডেভেলপমেন্ট, গুমের যে সংজ্ঞা, রোম ইনস্টিটিউট, সব কিছু মিলে মোটা দাগে গুমের সংজ্ঞাটা হচ্ছে আপনাকে মানে কাউকে যদি আইনের আশ্রয়ের বাইরে নিয়ে যাওয়া হয়, আটক করা হয়, তার কোনো খোঁজ খবর না দেওয়া হয় তার আত্মীয় স্বজনকে, এবং হচ্ছে তাকে যদি আইনের আশ্রয়ের বাইরে নেওয়া হয়, অর্থাৎ তাকে যে আটক করা হলো সে আদালতে আসতে পারছে না, আদালতের আশ্রয় আসতে পারছে না, আইনের আশ্রয় আসতে পারছে না, এটাই গুম। আর বাংলাদেশের ক্ষেত্রে 24 ঘন্টা একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে, ওই 24 ঘন্টাটা ফলো করা হয় স্ট্যান্ডার্ডটা। যে আবার নতুন যে গুম প্রতিরোধ বিষয়ক যে আইনটা এসেছে সেখানেও বলা হয়েছে যে আইনের আশ্রয়ের বাইরে নিয়ে যাওয়ার পরে কোনো খোঁজ খবর দিচ্ছে না, পরিবারকেও জানাচ্ছে না, অস্বীকার করছে, কিন্তু যদি আবার 24 ঘন্টার মধ্যে যদি কোর্টে হাজির করে তাহলে সেটার গুম হবে না। আচ্ছা, কিন্তু যদি 24 ঘন্টা পার হয়ে যায় তাহলে সেটা গুম। তার মানে 24 ঘন্টা এটাই হচ্ছে মূল ফ্যাক্টর এখানে। রাইট, মানে বাংলাদেশের ক্ষেত্রে কাউকে আটক করলো, আটক করার পরে অস্বীকার করলো, এবং তাকে আইনের আশ্রয় থেকে 24 ঘন্টার বেশি বিরত রাখা হলো, দেন এটা গুম হিসেবে কাউন্ট হচ্ছে। এটা পুলিশও করতে পারে? এটা পুলিশও করতে পারে। আচ্ছা আচ্ছা, এখন যে গুম কমিশনটা হয়েছে, জি, এই গুম কমিশনের ফাংশনটা কি? আচ্ছা, গুম কমিশনের ফাংশনটা হচ্ছে মূলত বাংলাদেশে যে গুম হয়েছে কি না, বা কিভাবে হয়েছিল, কি পরিমাণ মানুষ গুমের শিকার হয়েছে, কোন কোন বাহিনী গুম করেছে, কোন ফ্যাক্টরসকে সামনে রেখে গুম হতো, এই টোটাল বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে গুম কমিশনের কাজ।
তো আচ্ছা। সে কাজটাই তারা করেছে। এটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করতে পারতো না? না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর গুম কমিশনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, গুম কমিশনের তো বিচার করার কোনো ক্ষমতা নাই আইনে। মানে বাংলাদেশে গত 15 বছরে কি পরিমাণ গুম হয়েছে হুম সেটার অনুসন্ধান করা, হুম কিভাবে হলো, কারা করলো, কোন ফ্যাক্টরসকে সামনে রেখে গুম হলো, হুম। এই বিষয়গুলোকে মূলত অ্যাড্রেস করা হচ্ছে গুম কমিশনের কাজ। আচ্ছা। এই বিষয় ইনকোয়ারি করার ক্ষেত্রে সে প্রয়োজনে কাউকে ডাকতেও পারে, আবার রেকর্ড কল করতে পারে। হুম আর আমাদের কাজটা হচ্ছে মানে এই সেম কাজ করেই, মানে যারা হচ্ছে মূলত অপরাধী বা যারা হচ্ছে মানে এই গুমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারে সোপর্দ করা এবং বিচারটা কন্টিনিউ করা, মূলত পার্থক্য এটা। গুম কমিশন তো কাজটা আপনাদের হাতে সোপর্দ না করে সরাসরি আদালতে, সুপ্রিম কোর্টে ওখানে দিতে পারতো। না, কিন্তু মানে বিচারিক জুরিসডিকশন তো আবার আমাদের এখানে। আচ্ছা। মানে যেহেতু গুমটা আবার হচ্ছে ওই যে আমি শুরুতেই বলেছি, গুমটা হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ অপরাধের মধ্যে পড়ে যায়। পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এখন পর্যন্ত এ ধরনের কয়টা কেস নিয়ে লড়েছেন গুমের? মানে এখন পর্যন্ত তো হচ্ছে যে আমাদের 3টা চলছে, আর বাকিগুলো হচ্ছে তদন্ত চলমান। এখন পর্যন্ত বাংলাদেশে বেশ কিছু, যেমন আপনি বলেছেন অলরেডি ইলিয়াস আলীর কথা বলেছেন, আমরা যদি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শিবির নেতাদের কথা বলি, তাদের ব্যাপারে এখনো কোনো তথ্য আসলে এক্সাক্ট পাওয়া যাচ্ছে না। জি, তো এদের ব্যাপারে আপনাদের উদ্ঘাটন কার্যক্রম বা অনুসন্ধিৎসা কি এখনো চলমান? চলমান আছে। এটা নিয়ে আমরা এখনও কাজ করছি। আর ইলিয়াস আলীর যে বিষয়টা, আমরা মানে হচ্ছে যে এই গুমের অনুসন্ধানের ভেতর দিয়ে হচ্ছে আমরা জানতে পারছি যে ইলিয়াস আলী সাহেবের গুমের সাথে যে বা যারা জড়িত, কিভাবে তারা কাজটা করেছে, মানে পিক আপের কাজটা, আমরা ততটুকু মানে আমরা ওইটুক পর্যন্ত এখন পর্যন্ত মোটামুটি নিশ্চিত হতে পেরেছি। আচ্ছা আচ্ছা। আর শেষ পরিণতির বিষয়ে আমরা তাদের কি গ্রেফতার করা হয়েছে কিনা? একজন গ্রেফতার আছে, একজন আছে গ্রেফতার। আর শেষ পরিণতি সম্পর্কে আমরা অন্যান্য একই অনুসন্ধানের অন্যান্য সাক্ষীদের মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু মানে শেষ পরিণতি আসলে এটা হয়তো স্বাভাবিকভাবে হয়তো তার পরিবার বা দেশবাসী হয়তো এটাকে নিতে পারবে না যে এটা কী হলো, কিভাবে হলো। কিন্তু এটা তো বোঝাই যাচ্ছে একটা পট পরিবর্তন হয়ে গেছে, 2 বছর হয়ে যাচ্ছে বাংলাদেশে, এখন পর্যন্ত তারা ফিরে নাই। কেন ফিরে নাই এটা তো বোঝাই যাচ্ছে। আমরা এখনো আশা রাখতে চাই যে তারা আসলে ফিরে আসুক, সুস্থ শরীরে ফিরে আসুক। বাকি আল্লাহ তাআলা যেখানেই রাখুক তাদেরকে সুস্থ রাখুক, সে আশা আমরা করছি, সে দোয়া করছি। যারা ফিরে এসছেন তাদের একটি তালিকা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে আসলে কি পরিমাণ মানুষ ফিরে এসছেন। কিন্তু সেখানে আমরা দেখলাম মিডিয়া একটু ভিন্নভাবে তারা আসলে ফ্রেমিং করার চেষ্টা করছে যে কোন দলের কত পার্সেন্ট মানুষ ফিরে আসছে। এটাকে কি এইভাবে আসলে ফ্রেমিং করা যায়? আসলে অ্যাটলিস্ট আমরা করতে পারি না। আমাদের চোখে প্রত্যেকেই ভিকটিম। মানে দল, মত, ধর্ম, বর্ণ। সুখরঞ্জন বালিও তো গুম হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, আমাদের কাছে মানে দল মতের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটা ভিকটিমের শিকারই আমাদের কাছে, আমাদের চোখে তারা ভিকটিম, এবং তাদের প্রত্যেকের সাথে ইনসাফ করাটা আমাদের দায়িত্ব। তো মিডিয়া যেই অ্যাঙ্গেলই ফ্রেম করার চেষ্টা করুক, আমাদের কাছে প্রত্যেকটা গুমের ঘটনাই গুরুত্বপূর্ণ, সেটা যেই হোক। আপনি বলছেন প্রত্যেকটা ভিকটিম আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তাকে আপনারা সেই চোখেই ভিকটিম হিসেবেই তাকে দেখতেন এবং তার জন্য কাজ করতেন। যাদেরকে গুম করা হতো রাজনীতি অথবা পলিটিক্সের বাহিরে ভিন্ন কোনো কারণে, ভিন্ন কোনো পেশার বা ভিন্ন কোনো মানুষকে কি বাংলাদেশে গুম করা হয়েছিল? জি, আমরা এরকম অসংখ্য অভিযোগ পেয়েছি। দেখা যাচ্ছে যে বাড়ি দখলকে কেন্দ্র করে গুম হয়েছে। এখন এই গুমটা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই করছে, র্যাবের সদস্যরা করছে, ডিবি করছে, তারপরে হচ্ছে সিটিটিসি করছে। তার উদ্দেশ্য কিন্তু হচ্ছে বাড়ি দখল করা। আচ্ছা। অথবা আবার আমরা এমনও দেখেছি যে পরকীয়ার সম্পর্ক থেকে হচ্ছে গুম হয়েছে। আবার হয়তো সিম্পলি একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, বাবা পাওয়ারফুল
এবং উনি বাংলাদেশে এমপিও ছিলেন। আচ্ছা। তো উনি হচ্ছে শুধুমাত্র এই কারণে যে তার মেয়ের সাথে যেন ওই ছেলের কোনো সম্পর্ক না থাকে, এজন্য সে র্যাবকে দিয়ে তার ছেলেকে গুম করিয়েছে, মানে ওই ছেলেকে। হ্যাঁ। তো এই গুমগুলো আবার হচ্ছে যে আমাদের ওই যে এই আইনটাতে আন্তর্জাতিক অপরাধ হিসেবে এটাকে আবার কাউন্ট করার সুযোগ নেই কিছু গুমকে। তো আচ্ছা। ওই গুমগুলোকে অ্যাড্রেস করার জন্য একটা নতুন আইন হয়েছে, গুম প্রতিরোধ প্রতিকার বিষয়ক আইন 2025, অধ্যাদেশ 2025। তো এবং হচ্ছে বিভাগ ভিত্তিক ট্রাইব্যুনাল গঠন হয়ে গেছে ডিসেম্বরের 1 তারিখ থেকেই। তো আচ্ছা। ওইখানে এগুলো করা যাবে। আবার আমাদের যে জুরিসডিকশনটা আছে, আমরা এখন যেটা এক্সারসাইজ করছি, এই মামলাগুলো সেখানে এখন করা যাবে। অর্থাৎ হচ্ছে এখন মানে মানে হচ্ছে ট্রাইব্যুনাল আরও বেড়েছে, এবং মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানেই, কিন্তু এখন হচ্ছে আলাদা একজন জেলা জজ পদমর্যাদার বা জেলা জজকে এই গুমের ট্রাইব্যুনালের প্রধান করে বিভাগ ভিত্তিক হচ্ছে ট্রাইব্যুনাল গঠন করে দেয়া হয়েছে। তো চাইলে হচ্ছে যে যদি মানে আমাদের পর্যায়েও আসতে পারবে এবং সেখানে এক্সারসাইজ করতে পারবে, সেই সুযোগটা এখন আইনে ওপেন হয়েছে। গুম নিয়ে যতগুলো মামলা এখন চলমান, এই মামলাগুলো নিষ্পত্তি হতে কি পরিমাণ সময় লাগতে পারে? আসলে গুমের মামলাগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আছে, যেহেতু এখানে বেশিরভাগ ক্ষেত্রেই বাহিনীর লোকজন সংশ্লিষ্ট। এখন তাদেরকে এনে জিজ্ঞাসাবাদ করা, তাদেরকে আমরা যখন প্রাথমিক মানে হচ্ছে সত্যতা পাচ্ছি, তো প্রাথমিক সত্যতা পেলে তাকে তো গ্রেফতার করতে হবে। তো এই জটিলতার জায়গা থেকে বাহিনীগুলো কিন্তু যথেষ্ট রিজিড হয়ে থাকে, এটা যে কোনো বাহিনী, পুলিশ হোক বা অন্য কোনো বাহিনী হোক। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। তো দেখা যাচ্ছে যে মানে বিভিন্নভাবে নেগোসিয়েশন বা হচ্ছে মানে আমার আইন প্রয়োগের জন্য প্রেশার, অনেক কিছু করে কিন্তু বেশ সময় একটু লেগে যায়। এবং যেহেতু তারা বাহিনী ট্রেন্ড, তারা কিন্তু মুখ খোলে না। আচ্ছা। তখন মুখ খোলে না। এখন মানে বাংলাদেশে যে প্রচলিত প্রথা যে মারধর করা, টর্চার করা, এখন আমরা তো গত 15 বছরই টর্চারের বিরুদ্ধে ছিলাম। হ্যাঁ। সো আমরা নিজেরাও এটা করতে পারি না এবং এটাকে এক্সেসও আমরা পারি না দিতে। তো আমাদেরকে কিন্তু তখন আদারওয়াইজ বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু তখন অনুসন্ধান করে সাক্ষ্য প্রমাণগুলো জোগাড় করতে হচ্ছে। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয়। এবং এই যে গুমের বিচার যেটা বাংলাদেশে হচ্ছে অ্যাজ পার টুডে, এটা কিন্তু মানে সাউথ এশিয়াতে কিন্তু প্রথম, এবং হচ্ছে খুব জটিল একটা বিচার কিন্তু এটা হতে যাচ্ছে, বা কর্মপ্রক্রিয়া কিন্তু চলমান। তো আমরা চেষ্টা করেছি খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এবং মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এভিডেন্স বাদ দিয়ে না, এগুলোকে কালেক্ট করেই এবং হচ্ছে যে মানে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একটা বিচার শুরু করতে। আচ্ছা। তো এটার সাথে কিন্তু হচ্ছে তো বাকিগুলো করা কিন্তু একটু কিন্তু সময় সাপেক্ষ এটা মানে হবে, কারণ বাংলাদেশে যে পর্যায়ে গুম হয়েছে, প্রতিনিয়ত আমরা কাজ করতে গিয়ে একটা থেকে আরেকটা সূত্র পাই। তো সেটা আবার কাজ শুরু করে ওইটার পক্ষে ইনভেস্টিগেশন করে সাক্ষ্য প্রমাণ জোগাড় করা কিন্তু মানে আরো বেশ দুরূহ এবং হচ্ছে একটা সময় সাপেক্ষ বিষয়। তো একটু সময় লাগবে। হ্যাঁ, এজন্য হচ্ছে যে এখন যে নতুন যেই মানবাধিকার কমিশন যেটা পুনর্গঠিত হচ্ছে, তাদেরকেও কিন্তু এই পাওয়ার দেওয়া হচ্ছে অনুসন্ধানের। তো এই কাজটা আসলে উপযুক্ত। এখন যেহেতু বাংলাদেশে গুম একটি নতুন মানে হচ্ছে মানে গুমের বিচার নতুন একটা উদ্যোগ, এখানে পর্যাপ্ত ট্রেন্ড মানুষও নাই, মানে গুম বিষয়টা বুঝে অনুসন্ধান করতে পারে, কিভাবে কোন কোন ফ্যাক্টরসগুলোকে সামনে রেখে তারা অনুসন্ধান করবে। তো এই বিষয়গুলোকে সামনে রেখে এখন সরকারি পর্যায়টাকে ট্রেন আপ করা, ইনস্টিটিউশন ডেভেলপ করা, দক্ষ লোক আরও বেশি নিয়োগ দেওয়া। মানে গুমের ক্ষেত্রে একেবারেই আমরা হাতে গোনা কিছু মানুষকে কাজ করতে হচ্ছে। এটার কয়েকটা কারণ। এক হচ্ছে যে দক্ষতা একটা বিষয়, আবার হচ্ছে মানে বিশ্বস্ততার জায়গা একটা বিষয়। তো সব কিছু মিলে হচ্ছে যে মানে আমরা যদি মানে ওই অবকাঠামোগত উন্নয়নটা করতে পারি, আরও যদি আমরা ট্রেন আপ করতে পারি, তাহলে হয়তো এই দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে যে আমরা কাজগুলো উঠিয়ে নিয়ে আসতে পারবো। কারণ এটা
ট্র্যাডিশনাল পুলিশিংয়ের বাইরে, আবার ট্র্যাডিশনাল প্রসিকিউশন বা প্রসিকিউটিংয়েরও বাইরে। হ্যাঁ, তো এই মানে সব মিলে হচ্ছে যে একটা নতুন একটা ধারা তৈরি করতে হবে এখানে। আপনি বললেন জিজ্ঞাসাবাদে টর্চার করতে পারছেন না, ফলে তারা মুখ খুলছে না। কিন্তু জিজ্ঞাসাবাদে মুখ খোলানোর জন্য টর্চার ছাড়া ভিন্ন কি কি পলিসি আছে? আচ্ছা, মানে আমি হয়তো কথাটা এভাবে বলতে চাই নাই বা বলি নাই। টর্চার করতে পারছি না বলতে আমরা টর্চারের দিকেও আমরা যেতে চাই না, এটা আমরা চিন্তাও করতে চাই না। এটা কি নিষিদ্ধ? অবশ্যই নিষিদ্ধ। এটা প্রচলিত আইনও নিষিদ্ধ, আমাদের আইনও নিষিদ্ধ, এটা সাংবিধানিকভাবেও নিষিদ্ধ। কিন্তু আমরা তো জানি যে রিমান্ড মানেই হচ্ছে শুধু মায়ের আর মায়ের। এখন বিষয় যেটা দাঁড়িয়েছে বাংলাদেশে, আচ্ছা এই বিষয়টা তাহলে আমি অ্যাড্রেস করব। মানে এই যে রিমান্ডে নিয়ে যে পুলিশ টর্চার, এইটা হচ্ছে আমাদের আইন দ্বারা এবং সংবিধান দ্বারা এটা নিষিদ্ধ, এবং এইটাকে হচ্ছে প্রতিহত করার জন্য আপিল বিভাগ নানান রকম উপায় তৈরি করে রেখেছে। তো এর মধ্যেও টর্চার হচ্ছে, তবে রিসেন্ট কিছু টর্চার কমে এসেছে বাংলাদেশে। এই যে রিমান্ড মানেই টর্চার, এবং টর্চার পরবর্তী তাকে হাজির করা হয় কোথায়? কোর্টেই তো। তো কোর্ট, আমি বলবো যে বিচার বিভাগ এই টর্চার হচ্ছে যে সে নিরোধ করতে ব্যর্থ হয়েছে, এবং কোনো কোনো অংশে টর্চার যে সে আটকাতে পারে নাই, বরং হচ্ছে সে এই ঘটনাটাকে আরো উস্কে দিয়েছে। বিচার বিভাগ কিভাবে? এই যে হচ্ছে কাউন্টার টেররিজম ইউনিট যাদেরকে অ্যারেস্ট করতো কথিত জঙ্গি নাম দিয়ে, এরা কিন্তু আগে থেকেই কাউন্টার টেররিজম ইউনিটের কাছে এরা কিন্তু বন্দী থাকতো। আমাদের কাছে কিন্তু সেরকম অ্যাভেইলেবল এভিডেন্স আছে, মাসের পর মাস। কাউকে বন্দীদেরকেই আবার অভিযান করে আবার গ্রেপ্তার করে, হ্যাঁ, তারা হচ্ছে সেখান থেকে কাউকে মেরে ফেলতো, আবার কাউকে দিয়ে ওই কিছু ঘটনা আবার এস্টাবলিশ করতে হবে, তো তাদেরকে দিয়ে হচ্ছে মাসের পর মাস বন্দি রেখে টর্চার করে, এবং এমনকি স্ত্রী সন্তান সহ তাদেরকে বন্দি করে রাখা হতো কাউন্টার টেররিজমে। আচ্ছা। এবং কোনো কোনো বন্দিকে তার স্ত্রীকে রেপ করার ভয় দেখিয়েও এই স্টেটমেন্টগুলো তারা আদায় করত। তো এদেরকে টর্চার করে একটা পর্যায়ে যখন ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে হাজির করা হতো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে, তো তাকে বলা হতো যে তুমি শুধু একটা কাগজে সই করবা, আর ম্যাজিস্ট্রেট সাহেব যে প্রশ্নগুলি করবে শুধু হ্যাঁ হ্যাঁ বলবা। তো তাকে যখন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়, উনি আপনার আমার মতো একদম মুখোমুখি বসেন। তো ম্যাজিস্ট্রেট সাহেব যখন বলেন যে স্বাক্ষর করো, তো তখন তিনি বলেন যে স্যার আমি তো 6 মাস গুম ছিলাম, স্ত্রী বাচ্চা সহ। ম্যাজিস্ট্রেট এই কথাগুলোতে কর্ণপাতই করতেন না। এমনকি কর্ণপাত তো করতেন না, তিনি বলতেন যে বাবা সই করো, নাইলে হচ্ছে টর্চার আরো বেশি হবে। এবং নতুন কোনো ক্রাইমের স্বীকারোক্তিমূলক সই, হ্যাঁ, মানে নতুন এবং এক্সিস্টিং তাকে যে মামলা এনেছে, তো সে যখন মানে সই করতে যখন মানা করে দেয়, তখন সেই ম্যাজিস্ট্রেট সাহেব ওই পুলিশকে আবার ডেকে নিয়ে এসে বলে কি আসামি নিয়ে আসছেন, সে সই করে না, তারা ঠিক মতো বানায় নিয়ে আসেন। বানায় নিয়ে আসেন মানে তাকে আরো ভালো মতো টর্চার করে নিয়ে আসেন। এরপরে পুলিশ তাকে নিয়ে ওই ম্যাজিস্ট্রেট সাহেবের খাস কামরা টয়লেটে নিয়ে তাকে আবার টর্চার করে, তার একটা আঙ্গুল ছেঁচে ফেলে, তাকে আবার হচ্ছে ম্যাজিস্ট্রেট সামনে নিয়ে এসে তার সই নেয়। অথচ আপনি নির্দিষ্ট কোনো কেসের কথা সম্ভবত বলছেন, যেহেতু জি রাইট। অনেকগুলো ইস্যু এখন হচ্ছে সামনে চলে আসছে, আমাদের সামনে এগুলো সব খোলাসা হয়ে যাচ্ছে। তো এই মানে সে আসলেও সে মানে সত্যিকার অর্থে সে আসামি কিনা, তো এইটাকে আইডেন্টিফাই না করেই শুধুমাত্র টর্চার উপরে, আর আমি যদি ধরেও নেই সে সত্যি সে আসামি, সেই এই কাজের সাথে জড়িত, তাহলেও তাকে এরকম টর্চার করার কোনো উপায় নেই। কারণ ম্যাজিস্ট্রেট সাহেব যদি প্রফেশনাল আচরণ করতেন, উনি বলা মাত্র ম্যাজিস্ট্রেট তাকে হচ্ছে যে ওই দিনই তাকে CW মূলে কারাগারে পাঠিয়ে দিবেন। আচ্ছা, অথবা চিকিৎসার জন্য তার চিকিৎসা তো থাকবেই, কিন্তু তাকে আর পুলিশ কাস্টডিতে তাকে আর পাঠাবেন না। আচ্ছা, এমনও ঘটনা ঘটেছে, ম্যাজিস্ট্রেট সাহেব যখন বলছে সই করো, এটা আরেকটা মামলায়, সে সই করতে যখন মানে
মানা করে দিয়েছে, কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশকে সে ডেকেছে এবং ওই পুলিশ সরাসরি ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে আসামির মাথায় পিস্তল ঠেকিয়ে বলেছে সই কর নাহলে গুলি করব। My God. তো বাংলাদেশে এইরকম বিচার ব্যবস্থা আমরা দেখে এসেছি। তো এই বিচার বা হচ্ছে এই ম্যাজিস্ট্রেটরাই কিন্তু 2024 সালে এসে বাচ্চাদেরকে রিমান্ড দিয়েছে, শিশুদেরকে, আন্ডার 18, 16, 15, 14, এবং আমি নিজেই সেই কেসগুলোকে আমি ডিল করেছি। তো বিচার মানে এই এই হচ্ছে বিচার ব্যবস্থা ইটসেলফ একটা, এই যে আপনার গুমের সংস্কৃতির কে হচ্ছে ধারক বাহক বা পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছে। সেদিন যদি ম্যাজিস্ট্রেট সাহেব বলতেন যে না আমি এটা করব না, বা তাকে আমি কারাগারে পাঠিয়ে দিব, আমার আইন আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে করব, তাহলে এতগুলো মানবতা বিরোধী অপরাধ থেকে হয়তো বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তি পেত, এই গুম থেকে, খুন থেকে। কিন্তু তা না করে এটা হচ্ছে আরো সহযোগী হিসেবে তারা ভূমিকা পালন করেছে। হোলি আর্টিজানের আসামিদেরকে আপনি কথিত আসামি বলছেন। কথিত আসামি এজন্যই বলছি কারণ হচ্ছে যে তারা, আমরা যাদের ডকুমেন্টেশন আমরা দেখেছি, অর্থাৎ এই মামলার হচ্ছে যে মানে জেরা জবানবন্দি শেষে একটা স্টেপ আছে 342 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, সেখানে আসামি তার বক্তব্যগুলো বলতে পারে। তো এই আত্মপক্ষ সমর্থন করে। তো 342 স্টেজে তারা এই ঘটনার বর্ণনাগুলো তারা দিয়েছে। যদি এই ঘটনা বর্ণনা তারা যে দিয়ে থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে এই প্রত্যেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফলস, ফ্যাব্রিকেটেড অথবা জোরপূর্বক করে নেওয়া। মামলা সত্য কি মিথ্যা আমি সেই মেরিটে যাচ্ছি না, অ্যাটলিস্ট তারই স্বীকারোক্তিমূলক জবানবন্দি যে স্বেচ্ছায় দেওয়া না এবং হচ্ছে যে মানে স্বাধীনভাবে দেওয়া না, এইটা আমরা নিশ্চিত করতে পারছি। তাহলে আমার 164 ধারা জবানবন্দি যদি কোর্টে যদি অ্যাকসেপ্ট হইতে হয়, তাহলে প্রথমত সত্য হইতে হবে এবং সেটা ভলান্টারি হইতে হবে, স্বেচ্ছায় প্রদান করতে হবে। যদি সেটা স্বেচ্ছায় প্রদান না করে থাকে, তাহলে তো আমার আইনের স্ট্যান্ডার্ডে সেটা মিট করছে না, তাহলে তো আমার চোখে সে তো একজন কথিত আসামি। এবং ওই মানে হচ্ছে তাকে স্বীকার করিয়ে নেওয়ার জন্য এই যে তার বাচ্চা সহ, তার স্ত্রী সহ গুম করা হচ্ছে, তার স্ত্রীকে রেপ করার ভয় দেখানো হচ্ছে, তাহলে সেখানে তো হচ্ছে যে মানে এটা তার কোনোভাবেই তো যে আইনে সে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে সেই স্ট্যান্ডার্ডে তো এটা যাচ্ছে না। তাহলে সে আসলেই আসামি কিনা, সে হচ্ছে আসলেই এই কাজ করেছে কিনা, এবং হচ্ছে এখন হচ্ছে যে মানে আমরা ঢাকা কোর্টে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এই যে সন্ত্রাস বিরোধ হচ্ছে মানে যে আপনার আইনে মামলাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার খালাস পায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই যে সাক্ষীর পর্যাপ্ত অভাব থাকে, কারণ হচ্ছে যে এই কেসগুলো একটা একটা গোজামিল দেওয়া একটা মামলা। আচ্ছা, প্রপার তদন্ত নাই, ইনভেস্টিগেশন নাই, আলামত উদ্ধার নাই, আলামত যেটা মিডিয়ার সামনে বলে যাচ্ছে আপনার হচ্ছে যে সেটা জব্দ তালিকায় নাই। তাহলে এসব কন্ট্রাডিক্টিং ফ্যাক্টরসগুলো তো আমি যদি সামনে নিই, তাহলে তো হচ্ছে যে এটা তো এখন হচ্ছে জনসম্মুখে এগুলো এখনো সেভাবে আসছে না। এগুলো কিন্তু সব ডকুমেন্টেড, এগুলো কিন্তু আমার মুখের কথা না। এখন এগুলা হচ্ছে যে মানুষ জানে না বিধায় হচ্ছে যে তাদের মনে হয় যে হয়তো জঙ্গি অভিযানগুলো সত্য। বা এখন এখানে একটা প্রশ্ন তাহলে চলে আসে যে এই যে বেশিরভাগ ক্ষেত্রে জঙ্গি অভিযানের নামে মানুষ মেরে ফেলা হইতো, তাহলে এজন্য কি মেরে ফেলা হইতো যে আসলে হচ্ছে যে তাদের কোনো সম্পৃক্ততা প্রমাণ করা সম্ভব না আমার কোর্টে, আদালতে? তো সম্পৃক্ততা থেকে যায়। হ্যাঁ, এই প্রশ্ন তো ভ্যালিড প্রশ্ন যে সে সম্পৃক্ততা প্রমাণ করতে পারছে না বিধায় তাকে মেরে ফেলতেছে এবং সহজে একটা জঙ্গি ট্যাগ দিয়ে দিচ্ছে, কারণ মৃত মানুষের পক্ষে আর গল্প বলার কেউ নাই। আচ্ছা, তাকে ডিফেন্ড করার কেউ নাই। আমরা সম্প্রতি একটা ইস্যু নিয়ে আমরা কাজ করছি, এটা হচ্ছে মেজর জাহিদ। উনি হচ্ছে তার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দেখে আমরা দেখলাম যে তিনি 3টা স্টাফ কলেজ করা দেশে বিদেশে, এবং তিনি হচ্ছে বেশ মানে দক্ষ একজন অফিসার ছিলেন। একটা পর্যায়ে উনি চাকরি ছেড়ে দিয়ে উনি শিক্ষকতায় পেশায় চলে যায়। আচ্ছা, তো ওখানে গিয়ে হচ্ছে মানে মানুষের জীবনে পরিবর্তন হতেই পারে। তো সে হচ্ছে মানে নামাজি কালামি হয়ে যায়, তার ওয়াইফ হচ্ছে যে মানে
বোরখা নিকাব এগুলার দিকে ঝুঁকে যায়। তো তাকে হচ্ছে জঙ্গি হিসেবে একটা পর্যায়ে ফ্রেমিং করা শুরু হয় নামাজ পড়ার কারণে। নামাজ পড়ার কারণে। তো তাকে হচ্ছে যে মানে আপনার কথিত জঙ্গি অপারেশন সাজিয়ে তাকে খুন করা হয় রূপনগরে। কত সালের দিকে এটা? এটা 2016 সালে সেপ্টেম্বর মাসে। তো হচ্ছে যে উনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিলেন কেন? উনি কেন ছাড়লেন এটা হচ্ছে তার মানে মানে একটা মানে একটা হচ্ছে গ্রাউন্ড হতে পারে, মানে এটা সেই জানে যেটা কেন ছেড়েছেন। তবে তিনি মানে স্বস্তি বোধ করছিলেন না। তার পেছনে একটা বড় একটা কারণ হচ্ছে যে উনি এই পিলখানা ম্যাসাকার যেটা বিডিআর হত্যাকাণ্ডের পরে উনি ফ্রাস্ট্রেটেড ছিলেন দীর্ঘ সময়, এবং ওনার ব্রাদার অফিসারদের হত্যাকাণ্ড নিয়ে উনি বিভিন্ন জায়গায় হচ্ছে উনি কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, বিচার চেয়েছেন, এবং হচ্ছে ওনার ক্লোজ একজন বন্ধু ওই পিলখানা ম্যাসাকারে শহীদ হয়। তো এই বিষয়টা তাকে হচ্ছে প্রচণ্ডভাবে তাকে দাগ কাটে তার মনে। তো তাকে যে হচ্ছে গ্রেফতারের প্রেক্ষাপট আমরা প্রত্যক্ষদর্শী বর্ণনা মতো আমরা জানতে পারি যে তাকে তার 6 তলার বাসা থেকে তাকে নামিয়ে এনে তার যে বাসার গলি, ওই গলিতে ব্লকটেড করে তাকে হচ্ছে গুলি করে মারা হয়। এবং হ্যাঁ, রাস্তায়। এবং হচ্ছে যে মানে মারা যাওয়ার সময় তার হাত হ্যান্ডকাফ করা ছিল, এবং মারা যাওয়ার পরে হচ্ছে মানে তাকে যে মানে রাস্তায় ফেলে গুলি করা হয়েছে, ওই গুলি তার শরীর ভেদ করে রাস্তার পিচের মধ্যে ফুটা হয়ে হচ্ছে আপনার চলে যায়। এবং এটা আমাদেরকে একাধিক থেকে একদম একদম ক্লোজ রেঞ্জে। তো একাধিক প্রত্যক্ষদর্শী আমাদেরকে বলেছে যে এই রাস্তার পিচের ওপরে ওই গুলির দাগ, এটা 2 বছর আগ পর্যন্ত ছিল। 2 বছর আগে আবার যখন কার্পেটিং করা হয়েছে তখন সেটা মিশে গেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মেজর জাহিদ যদি কথিত জঙ্গি হয়েও থাকে, ধরে নিলাম সে জঙ্গি, ধরে নিলাম সে মস্ত বড় অপরাধী, তাহলে আপনি তাকে ধরে ফেলেছেন, হ্যান্ডকাফ দিয়ে ফেলছেন, তারপরে আপনি তাকে কেন আপনার মারতে হলো? এবং আপনি তাকে এমন রেঞ্জে মারলেন এই রাস্তার পিচ ফুটা হয়ে গেছে। তার মানে এটা একদম একদম জেনে বুঝে ঠান্ডা মাথায় একটা হত্যাকাণ্ড। এবং তারপরে কি হলো, তার ওয়াইফকে এবং তার বাচ্চাদেরকে গুম করা হলো। আচ্ছা। এবং এটার কিন্তু প্রত্যক্ষদর্শী সাক্ষী আমাদের আছে। তাকে এই যে কাউন্টার টেররিজম হচ্ছে যে ইউনিটে নিয়ে তাকে যে রাখা হয়েছে, এই সাক্ষী আমাদের কাছে আছে। তার বড় মেয়েটা তখন মনে হয় 6-7 বছর বয়স, তাকে হচ্ছে তার নানার কাছে দিয়ে দেওয়া হয়, কিন্তু কোলের যেটা ছিল 1 বছরের বাচ্চা, সে সহ একজন আর্মি অফিসারের ওয়াইফ কাউন্টার টেররিজমের হাতে কিন্তু বন্দী ছিলেন, গুম ছিলেন। এবং পরবর্তীতে তাকে প্রায় 4 মাস পরে তাকে বিভিন্ন মামলা মোকদ্দমায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে এনে মানে হচ্ছে একই জিজ্ঞাসাবাদ, মানে নানানভাবে তাকে ফ্রেমিং করার চেষ্টা করা। এবং উনি একবার 2020 সালে না 22 সালে একবার জামিন পেলেন, কিছুদিন পর আবার তার জামিন ক্যান্সেল হলো, একজন মহিলা মানুষ কিন্তু। এরপরে সর্বশেষ 2024 সালে সেপ্টেম্বর মাসে তারা বেরিয়েছে, এই জুলাই অভ্যুত্থানের পর, এই জুলাই বিপ্লবের পরে। আচ্ছা। তো মানে হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশে কি তাহলে প্রশ্ন হতে পারে জঙ্গিবাদের উত্থান হয় নাই? হয়েছে, আমরা দেখেছি। এবং 2001 থেকে 2006 যে বিএনপি জামাতের যে সরকার ছিল, তাদের সময় কিন্তু এগুলো অ্যাড্রেস করা হয়েছে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দমন করা হয়েছে। আব্দুর রহমান বা বাংলা ভাইদের জি, শেখ আব্দুর রহমান, বাংলা ভাই সানি, আমরা কিন্তু দেখেছি যে হ্যাঁ, জঙ্গিবাদের উত্থানও হয়েছিল, এটার দমনও হয়েছে লফুলি, আইনি প্রক্রিয়ায়। এবং এখানে কিন্তু আর কোনো পক্ষের কিন্তু আর বলার কোনো জায়গা নাই যে অন্যায় হয়েছে সেটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে, তাদের পক্ষে আইনজীবীও ছিল, তারা আর্গু করেছে, এবং হচ্ছে একটা পর্যায়ে তাদের ফাঁসির রায় হয়েছে, সেটা বাস্তবায়ন হয়েছে। তো আমরা কিন্তু মানে শেখ আব্দুর রহমান বা বাংলা ভাইদের কিন্তু হচ্ছে আমরা বক্তব্যটা শুনতে পেয়েছি, জানতে পেরেছি। তো তারা কিন্তু ওই যে আপনার ডিনায়ালের মধ্যে কিন্তু তারা কিন্তু যায় নাই, পুরোপুরি কিন্তু ডিনায়ালের মধ্যে তারা ছিল না। এবং যাদেরকে মেরে ফেলছে তারা আসলে মানে কতটুকু জঙ্গি বা কি পরিমাণের জঙ্গি, আমি যদি দেখি ওই হচ্ছে যে সন্ত্রাস বিরোধ আইনে
ওই মানে হচ্ছে আপনার ঢাকায় যে ট্রাইব্যুনালটা আছে ট্রাইব্যুনাল, সেইখানকার একটা মামলায় বর্তমান যিনি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, উনি সহ হচ্ছে যে বিএনপি জামাতের যারা হচ্ছে সামনের সারির নেতা, তাদের নামেও কিন্তু সেখানে হচ্ছে আপনার মামলা কিন্তু চলেছে। তাহলে কি তারা হচ্ছে আপনার জঙ্গি হয়ে গেছে? এটা যথেচ্ছ ব্যবহার করেছে, এটা হচ্ছে তার একটা নজির। এটা জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি, খেয়াল করেছি যে এখানে সাধারণ ছাত্র জনতাকে সন্ত্রাস বিরোধী আইনে অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা এগুলো দিয়ে দেওয়া হয়েছিল। আমরা তো হচ্ছে জুলাই যখন হচ্ছে আন্দোলন যখন শুরু হয়, তখন আমরা ঘোষণা দিয়ে আমরা ছাত্রদের পক্ষে আমরা মামলা করেছি। তো আমরা তো জানতাম যে ছাত্র নিরস্ত্র, তো পুলিশ হচ্ছে যে মামলা বানিয়ে নিয়ে আসছে যে হচ্ছে যে হচ্ছে এত টুকরা হচ্ছে বিস্ফোরক আলামত উদ্ধার হয়েছে, এতজন হচ্ছে এতটা গুলি চলেছে, এগুলো আবার কিন্তু সব রেকর্ডেড ছিল। এবং হচ্ছে যে বাহিনীগুলোর মধ্যে একটা ক্রেডিট নেওয়ার একটা প্রবণতা থাকে যে কে কিভাবে দমন করার জন্য, কারণ এই 15 বছর তো প্র্যাকটিস ছিল। এখন তার একটা পর্যায়ে তারা হচ্ছে এজাহারের মধ্যে তারা লেখা শুরু করে হচ্ছে এসআই অমুক এত রাউন্ড গুলি, কনস্টেবল তমুক এত রাউন্ড গুলি, এত রাউন্ড টিয়ার সেল। এগুলো ধরে যখন হচ্ছে আমরা শুনানিতে আমরা যখন বলতাম মানে একজন কনস্টেবল এত রাউন্ড গুলি সে ছুড়েছে, এটা আবার পাশে ব্র্যাকেট দিয়ে লেখা, তার মানে এটা তার প্রমোশনের জন্য রাইট। তারা তো ধরেই ছিল যে এই বিপ্লব ফেল করবে। দেন তারা এগুলা দেখিয়ে যে আমি এত রাউন্ড গুলি করছি, আমাকে বিপিএম দেন, পিপিএম দেন, মেডেল দেন, পদক দেন। তো আমরা যখন ধরে বলতাম যে হচ্ছে যে আপনি যে বলছেন যে তারা সশস্ত্র ছিল, আপনি কয়টা অস্ত্র উদ্ধার করছেন, আমরা কোর্টকে বা হচ্ছে আমরা শোনার সময় আমরা বলতাম যে অনার এখানে উনি বলছেন যে সশস্ত্র জনতার বিরুদ্ধে সে যে গুলি করছে, এখানে কয়টা অস্ত্র সে উদ্ধার করতে পারছে, বা এখন তো সিসিটিভি ফুটেজ দিয়ে তো সব জায়গায় কভার করা থাকে, ওই সিসিটিভি ফুটেজটা কই যেখানে হচ্ছে আমরা দেখবো যে ছাত্ররা সশস্ত্র হয়ে তারা আন্দোলন করছে বা তারা যে মানে হচ্ছে যে ককটেল ফুটাচ্ছে। ম্যাজিস্ট্রেট সাহেব মাথা নিচু করে বসে থাকতেন, কারণ সে তো বুঝতেন অ্যাটলিস্ট হচ্ছে যে তাদের বিবেক জীবিত না মৃত সেটা পরে, কিন্তু হচ্ছে যখন লিগ্যাল ভ্যালিড আর্গুমেন্ট যখন আসে তখন তো সেটার বিপরীতে তার তো কথা বলার কোনো জায়গা থাকে না। হ্যাঁ, তো এভাবে কিন্তু হচ্ছে যে আমরা এগুলো হয়ে আসতে কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ যে যত বেশি অত্যাচার নির্যাতন করেছে, যত বেশি দমন পীড়ন করেছে, তার পদোন্নতি তত বেশি হয়েছে। কিন্তু এতগুলো গুম হবার পরে, যেটি গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী 1500+, বিগত সময়ে কিন্তু সে অর্থে মামলা কিন্তু খুব একটা রুজু হয় নাই বা দায়ের হয় নাই। হ্যাঁ, মামলা হচ্ছে রুজু হয়নি বলতে অভিযোগ আমাদের এখানে আসলে ক্রাইমস ট্রাইব্যুনালে কিন্তু মামলা মানে বাদী কিন্তু চিফ প্রসিকিউটর। আচ্ছা, আমাদের কাছে দেখা যাচ্ছে যতগুলো অভিযোগ আসছে ওই টাইম ফ্রেমের মধ্যে অভিযোগগুলোকে আমরা একত্রিত করে, তো 10 জন একসাথে হয়তো আমরা দেখলাম 2016 সালের মে মাসে একজন গুম, জুলাই মাসে একজন গুম, সেপ্টেম্বর একজন গুম, 17 সালের এরকম করে আমরা টাইম ফ্রেম করি। আগে টাইম ফ্রেম করে দেখলাম যে কে কোন অ্যাঙ্গেলে কতদিন গুম ছিল বা কোন বাহিনীর হাতে ছিল, আমরা সেভাবে হচ্ছে যে আমরা ওটাকে ঢেলে সাজাই। দেন দেখা যাচ্ছে হয়তো এগুলো থানা পুলিশ হলে বা মানে বর্তমান যে গুমের জন্য যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে সেখানে হয়তো একটা অভিযোগই হয়তো হইতো, কিন্তু আমরা হয়তো 10-15টা অভিযোগ একসাথে করে একটা মামলা আমরা শুরু করছি। এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, এটা সত্য যে মানে বাংলাদেশে যেই লেভেলে গুম হয়েছে সেই পর্যায়ে এখন পর্যন্ত মানে ওই পর্যায়ের মামলা এখনো শুরু হয় নাই। কারণ এর একটা কারণ হচ্ছে প্রান্তিক এই যে জঙ্গি নাটকগুলো, গুম হচ্ছে অভিযানগুলো, এটার সাথে কিন্তু অনেক মানে প্রান্তিক অঞ্চলের মানুষ জড়িত। আচ্ছা, আমি এক্ষেত্রে একটা মানে হচ্ছে ঘটনা শেয়ার করতে চাই, যেটা জিয়াউল হাসানের মামলার সাথে জড়িত। জিয়াউল হাসানের হচ্ছে গুমের যেই মানে হিস্ট্রি, এই গুমের কার্যক্রমের বড় একটা হটস্পট ছিল কিন্তু বলেশ্বর নদী। বরগুনা হয়ে চরদুয়ানি হয়ে বলেশ্বর হয়ে সুন্দরবন এবং হচ্ছে সমুদ্রের মোহনা। আচ্ছা, তো আমরা ওখানে কাজ করতে গিয়ে এবং মানে আমরা যেটা সাক্ষীদের মাধ্যমে যেটা আমরা শুনেছি বা আমরা জানতে পারি, চাক্ষুষ সাক্ষী যারা যে বোটের শ্রমিক, মাঝি, তাদের বক্তব্যের মতে কিন্তু এখানে
বড় একটা সংখ্যক লাশ গুম করা হয়েছে এই বলেশ্বর, সুন্দরবন এবং সমুদ্রের মোহনায়। আচ্ছা। তো ওইটা এতই প্রান্তিক, আমরা 2025 সালেও যখন গিয়েছি, রাস্তাঘাটও খারাপ, যোগাযোগ ব্যবস্থাও মানে ফেরি পার হয়ে যাওয়া লাগে। তারপরে হচ্ছে আপনার এখানকার মানুষজনের শিক্ষা দীক্ষা নাই, তাদের প্রধান পেশাই হচ্ছে মাছ ধরা, অথবা হচ্ছে যে তারা ট্রলারের শ্রমিক। আচ্ছা। এই ট্রলারগুলো বড় বড় ট্রলার, এগুলো নিয়ে তারা মাছ ধরতে চলে যায়, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস এরকম করে তার মাছ ধরে, এগুলা এনে তারা স্থানীয় বাজারে তারা সেল করে। তো এই জায়গাটা 2009-10 সাল থেকেই জিয়াউল আহসানরা বেছে নিয়েছে, এবং এখান থেকে তারা হচ্ছে এই ট্রলারে করে বন্দীদেরকে চোখ বেঁধে, হাত বেঁধে, এই ট্রলারগুলোর হচ্ছে আবার ওই খন্দল বলে, অর্থাৎ যেখানে মাছ রাখে ওইটার ভেতরে তারা বন্দীদেরকে তারা হচ্ছে প্রিজার্ভ করতো, নিত, তারা উপরে থাকতো। তারা উপরে থাকতো। এবার হচ্ছে ট্রলার তো চালাতো, মানে যে চালায় তাকে সুকানি বলে, মাঝি আর কি সে। আর যে ট্রলার যারা স্টাফ, এদেরকে নিয়ে তারা চলে যেত ওই বলেশ্বর, মানে একটা খাল আছে, চরদুয়ানি খাল, ওই খাল বেয়ে তারা একদম ডিপ নদীতে চলে যেত, যে তারা অপারেশন শুরু করত, খন্দল থেকে বের করত, বের করে দেন ওই ট্রলার সাপোর্টে মাথা রাখতো, রেখে মাথায় গুলি করতো অথবা বুকে গুলি করতো, করে পেট ফেরে ফেলতো। আচ্ছা। ছুরি দিয়ে পেট ফেরে আবার একজন এনশিওর করতো ভেতরে হাত ঢুকাই দিত কাটা পেটের মধ্যে, পর্যাপ্ত পরিমাণে কাটলো কিনা ভেতরে, এবং এরপরে হচ্ছে ওই শরীরের সাথে সিমেন্টের ব্লক বেঁধে, মানে তার যে শরীরের ওজন, ওই হয়তো ওজনের ডাবল পরিমাণ হচ্ছে বেঁধে সিমেন্টের ব্লক, দেন তাকে পানিতে ডাম্প করা হতো। কখনো যাতে ভেসে উঠতে না পারে, কখনো যেন ভেসে না ওঠে। মানে সৌভাগ্যবশত অথবা দুর্ভাগ্যবশত একটি লাশ ভেসে আসছিল, সেটা কি 2010 সালেই বলেশ্বর নদীতে, বলেশ্বর নদী থেকে, সেটা চরদুয়ানিতে যায়নি, সেটা জোয়ারের পানিতে ভাসতে ভাসতে চলে গেছে, এটা বাগেরহাটে। আচ্ছা। চালরায়ন্দা গ্রামে একটা লাশ ভেসে যায়। তো ওই লাশটা ছিল একজন বিডিআর জওয়ানের। ও, তো বিডিআর জওয়ানকে মারার কারণটা কি, উদ্দেশ্য কি? এই বিডিআর জওয়ানের, সে হচ্ছে মূলত বিডিআর যে হাসপাতাল সেটার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকা অবস্থায় ওই যে মানে যেদিন বিদ্রোহ হয়, তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার অধীনে কিছু কেমিক্যাল ছিল। আচ্ছা। কেমিক্যাল ছিল, যেটা জানা যায় যে কিছু বিডিআর শহীদ অফিসারের শরীরকে মিউটিলেট করা হয়, বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়। তো যেহেতু ওই বিডিআর জওয়ান মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার অধীনে এইগুলা ছিল, কেমিক্যালগুলো ছিল, তখন বিডিআর কর্তৃপক্ষ মানে পরে, বিদ্রোহের পরে তদন্ত করার সময় তারা খুঁজে বের করার চেষ্টা করে যে ও কোথায়, যার অধীনে এগুলা ছিল, তাহলে ওর থেকে কারা নিয়েছে, কোন কোন জওয়ানরা নিয়েছে এই কেমিক্যাল, এইটা জানার জন্য তাকে খোঁজা শুরু করে। তাকে খোঁজার দায়িত্ব দিয়ে পুলিশ যখন মানে একটা পর্যায়ে বিডিআরের যে ইন্টেলিজেন্স, মানে এখন তো বিজিবি, তো তাদের ইন্টেলিজেন্স খোঁজ পায় যে গোপালগঞ্জের একটা জায়গায় ওই লোক আছে। তো পরবর্তীতে হচ্ছে র্যাবকে অনুরোধ করা হয় যে তাকে ধরে দেওয়ার জন্য। তো জিয়াউল আহসান তাকে পিক করে তার টিম সহ, এবং সাথে আরও একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি আমাদের সাক্ষী বিধায় তার বিষয়টা আমরা ডিসক্লোজ করলাম না। তো পিক করে নেওয়ার পরে তাকে কিছুদিনের মধ্যে তাকে হচ্ছে যে এই বরিশালে র্যাব 8-এর মাধ্যমে এই চরদুয়ানি হয়ে তাকে বলেশ্বরে নিয়ে তাকে খুন করা হয় ওই স্টাইলেই। ওই হচ্ছে মাথায় গুলি করা হয়, দেন পেট চেরা হয়, চিরে ওই সিমেন্টের ব্লক বেঁধে ফেলে দেওয়া হয়। কিন্তু যেটা হয়, এই জোয়ার ভাটার মধ্যে 3-4-5 দিনের মধ্যে এই লাশটা ভাসতে, আর সেদিন হচ্ছে যে খুব বেশি দূর তারা যায় নাই, খুব বেশি ডিপে তারা যায় নাই। তো এরপরে হচ্ছে লাশটা বাগেরহাটের চালরায়ন্দায় এসে ওইটা মানে একটা চরের মতো একটা জায়গা আটকে যায় আর কি। তার লাশের সাথে কি সিমেন্ট দেওয়া হয় নাই? ছিল, সিমেন্টের ব্লক ছিল, কিন্তু ব্লকটা ছুটে গেছে। আচ্ছা, ছুটে গেছে ব্লক, কিন্তু ওই যে আপনার সারা শরীরে যে দড়ি পেঁচায় রাখছে সেই দড়ি সহই আসছে। আচ্ছা। তারপরে হচ্ছে যে আপনার যখন আসছে, যখন ওই লাশ উদ্ধার করা হয়েছে, ওই লাশ পরবর্তীতে
যেহেতু এটা হচ্ছে র্যাবের মাধ্যমে করা হয়েছে, তো এর মধ্যে আবার আরেকটা ঘটনা আছে, তাকে যে মেরে ফেলে দেওয়া হয়েছে। তো বিডিআর ইন্টেলিজেন্সের যে চিফ, সে আবার হচ্ছে তাকে খোঁজা শুরু করে যে সে কোথায়, মানে সে জানে র্যাব তাকে উঠিয়েছে, কিন্তু তার পর্যন্ত এখনো আসে নাই। তো সে একটা পর্যায়ে হচ্ছে মানে খোঁজ নিতে জানতে পারে যেটা জিয়াউল হাসান তাকে পিক করেছে। তো সে জিয়ার সাথে যোগাযোগ করে, এবং জিয়াউল হাসান তার জুনিয়র, সে বলছে জিয়া কোথায় এটা। তো সে বলে যে তাকে সুন্দরবনে মাছের খাবার করে দিয়ে আসছি। বলে মাছের খাবার করে দিয়ে আসছো মানে? তো বলতেছে স্যার এটা হচ্ছে যে আপনি এসবের মধ্যে আইসেন না, আমি 1 নম্বরের কমান্ডে কাজ করি, 1 নম্বরের কমান্ডে এই কাজ করেছি। সেটা কোনটা? আচ্ছা, এখন এই সেম প্রশ্ন ওই বিডিআর ইন্টেলিজেন্স চিফ তার মাথায় আসছে, এটা কে তাহলে, 1 নাম্বারটা কে? এখন তার চোখে তো 1 নাম্বার হচ্ছে ইদার বিডিআর চিফ অথবা সেনাপ্রধান। হ্যাঁ, তো সেনাপ্রধান কি তাহলে হচ্ছে তাকে এটা বলতেছে যে, তো পরে উনি হচ্ছে প্রশ্ন করেছে যে সেনাপ্রধান কি তোমাকে বলেছে এটা করতে? বলছে না, 1 নাম্বার মানে হচ্ছে যে প্রাইম মিনিস্টার, এবং হচ্ছে আমি জিয়াউল আসার হচ্ছে তারিক আহমেদ সিদ্দিকীর কথায় হচ্ছে আমি কাজ করি, আপনি এসবের মধ্যে আসেন না, আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। এর কয়েকদিনের মধ্যে হচ্ছে এই লাশ উদ্ধার হয়। তো এটা নিয়ে হচ্ছে যে আমরা ওই বিডিআর অনুসন্ধান বিভিন্ন জায়গায় আমরা শুনতে থাকি যে আসলে এটা কোথায় হলো, কিভাবে হলো, একটা লাশ উদ্ধার হলো। এখনো কিন্তু বিডিআর অনেক জন কিন্তু মিসিং, অনেককে কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। তা আমরা খোঁজ খবর নিয়ে আমরা হচ্ছে একটা পর্যায়ে জানতে পারি যে তাদের বাড়ি ঝালকাঠি, ওই যে বিডিআর। হ্যাঁ, আমরা সেখানে যাই, সশরীরে গিয়ে হচ্ছে আমরা খোঁজ খবর করতে থাকি। সেখান থেকে আমাদের অনুসন্ধান শুরু হয়। দেন একটা পর্যায়ে হচ্ছে যে আমরা কিছু মানে ভেতরের সাক্ষী আমরা পেয়ে যাই, ওই অপারেশনটা কে, কিভাবে, কোথায়। তো তাদেরকে জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তারা এই নীল নকশাটা তারা হচ্ছে আমাদেরকে জানায়। দেন হচ্ছে আমরা চলে যাই চরদুয়ানিতে গিয়ে আমরা যেটা দেখতে পাই ভয়াবহ পরিস্থিতি। মানে চরদুয়ানিতে মানে আকাশ বাতাস পর্যন্ত জানে এখানে র্যাব কিভাবে অপারেশন করত, এটা পাবলিক নলেজ সেখানে চরদুয়ানিতে। আচ্ছা, এইখানে হচ্ছে ওটা একটা চর, মানে নামই হচ্ছে চরদুয়ানি, মানে চরই একটা, কাঁঠালতলি চরদুয়ানি, মানে জনবসতি আছে তো, জনবসতি। হ্যাঁ। তো সেখানে গিয়ে হচ্ছে দেখলাম যে মানে চৌকিদার টু চেয়ারম্যান সবাই জানে এটা, কিন্তু যেটা হচ্ছে আবার ওই অঞ্চলটা আবার একটু বিএনপি অধ্যুষিত। তো যার কারণে সেখানে বিএনপি সবসময় হচ্ছে যে আপনার নিপীড়িত অবস্থাতেই ছিল। আচ্ছা, তো যার কারণে মানে তারা নিজেরাই হচ্ছে যে যান বাঁচানো নিয়ে তারা ব্যস্ত। তো এই বিষয়গুলি তারা জানলে দেখলেও তারা হচ্ছে এগুলা নিয়ে খুব বেশি কোনো কথা বলতে পারে নাই। তো সেখানে গিয়ে হচ্ছে দেন আমরা এটাকে রিভিল করি। আবার প্রথমে হচ্ছে যে ভয়ে অনেকেই পালিয়ে যায়, তারা মনে করে যে হচ্ছে যে হয়তো তাদেরকেই গ্রেফতার করবো যেহেতু তারা চাক্ষুষ সাক্ষী। কিন্তু তাদেরকে আমরা বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে যখন হচ্ছে আমরা তাদের আস্থার অর্জন করি যে না, আমরা তোমাদেরকে গ্রেফতার করতে আসিনি, বরং আমরা সত্যটা জানতে আসছি, দেন তারা হচ্ছে আমাদেরকে এই টোটাল ঘটনা তার বর্ণনা করে। এবং এখানে একটা ইন্টারেস্টিং আর একটা বিষয় হচ্ছে, আমরা একজন চেয়ারম্যান সাহেবের সন্ধান পাই, উনি বিএনপিপন্থী, ওনার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। আচ্ছা, এবং সেম স্পটে এই চর মানে হচ্ছে এই খাল, এই বলেশ্বর নদী, এই স্পটকে ব্যবহার করে রক্ষী বাহিনীও গুমের কাজ করত। এবং ওই চেয়ারম্যান সাহেবের বড় ভাই একজন মুক্তিযোদ্ধা, উনি হচ্ছে রক্ষী বাহিনী কর্তৃক গুমের শিকার হয়েছেন, তার লাশ পায়নি আজও। এবং এই স্পটটাই ব্যবহার করত। এবং যারা মুরব্বী, আমরা তাদের সাথে কথা বলেছি, একজন হচ্ছে রক্ষী বাহিনীর হচ্ছে আপনার ক্যাম্পে রান্না করত, অনেক বয়স্ক মানুষ, আমরা তার থেকে হচ্ছে আমরা এটা শুনেছি যে এখানে এই স্পট রক্ষী বাহিনীও ব্যবহার করেছে শেখ মুজিবের আমলে, শেখ হাসিনার আমলে সেটা ট্যাব ব্যবহার করত। আচ্ছা, পৈতৃক সূত্রে মানে এটা ঐতিহাসিক ভাবে ওই স্পটটা হচ্ছে এত কানেক্টেড, এটা আসলে আমরা অবাক হয়ে গেছি যে মানে বাবা মেয়ে সেম ক্রাইম, তখন শুধু রক্ষী বাহিনী, এবার হচ্ছে র্যাব। এটা দেখি সাগরের সাথে কানেকশন ছিল বলে কি কানেকশন ছিল দেখে এটা হচ্ছে যে, এবং হচ্ছে নির্জন সেখানে সুন্দরবন, এবং হচ্ছে যে আমরা স্পটগুলো সশরীরে দেখার জন্য, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা সশরীরে দেখার জন্য আমরা
প্রশাসনিকভাবে হচ্ছে যে টোটাল অ্যারেঞ্জমেন্ট করি, সাক্ষীদেরকে আমরা বলেশ্বর নদী হয়ে মরাভোলা হয়ে আমরা সুন্দরবনের দিকে চলে যাই। তো সেখানে আমরা যে একটা স্পটে আমরা নামি, এটা সুপতি, এটা সুন্দরবনের একটা অংশ, একটা ফরেস্ট অফিস আছে সেখানে। তো সুপতিতে নামার পরে ওই যে সাক্ষীদেরকে তো আমরা সঙ্গে করে নিয়ে গেছি, সাথে পুলিশ আছে, অস্ত্রধারী, প্রশাসনের অনেক লোকজন আছে। ওইখানকার যারা মানে একটু ছোট পর্যায়ে কাজ করে স্টাফ, তারা আমাদেরকে দেখে ভয় পেয়ে গেছে। তারা হচ্ছে দৌড়াদৌড়ি শুরু করছে যে মানে বুঝি এখানে আবার ওই অপারেশন আবার শুরু হয়েছে। কারণ কি, ওই যে যাদেরকে নিয়ে, যে মাঝি মোল্লারদেরকে নিয়ে র্যাব যেত অপারেশন করতো, তাদেরকে যেহেতু আমরা সাথে করে নিয়ে গেছি স্পটগুলো দেখার জন্য, তো তারা ওই লোকগুলোকে দেখে তারা মনে করেছে যে আবার হয়তো এই লোকগুলাকে নিয়ে আসছে, মাঝি মোল্লারদেরকে নিয়ে আসছি আমরা অপারেশন করার জন্য, ওই সেম ঘটনা ঘটানোর জন্য। হ্যাঁ। তো পরে হচ্ছে যে আমরা কথা বলি, বুঝাই যে না, হচ্ছে আমরা ওই ঘটনাগুলো আমরা জানার জন্য আসছি, উদ্ঘাটন করার জন্য আসছি। তখন তারাও আমাদের কাছে মানে মন খুলে স্টেটমেন্ট দেয় যে হ্যাঁ, এটা হয়েছে, এটা এভাবে হয়েছে। আপনারা কোনো ইয়া খুঁজে পেয়েছিলেন, কোনো মাঝি বা সুকানি যেটির কথা বললেন, যারা এই ধরনের অপারেশনের সাথে ছিল? জি, আমরা এরকম পেয়েছি, পর্যাপ্ত পরিমাণে পেয়েছি, যারা এই অপারেশনগুলোতে যাদেরকে নিয়ে। আচ্ছা, এখানে একটু বলি, এই সুকানি বা বোট মালিক যাদেরকে র্যাব নিয়ে যেত, তাদেরকেও গুম করেছে জিয়াউল হাসান, কোনো সাক্ষী যেতে না, কোনো সাক্ষী যেন না থাকে। এবং যেটা হয়েছে যে মানে এই অপরাধগুলো একদম চোখের সামনে দেখা, একটা জীবন্ত লোককে বোটের ভেতর থেকে বের করতেছে, গুলি করতেছে, পেট ফাটতেছে, হাত ভেতরে ঢুকায় দিচ্ছে, দেন হচ্ছে আপনার ওই সিমেন্টের ব্লক বেঁধে ফেলে দিচ্ছে। এইটা দেখতে দেখতে একটা পর্যায়ে একজন, তার নাম হচ্ছে আলকাস মল্লিক, সে মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। সে র্যাবের এই অপকর্মের কথা সে বলে বেড়াতে থাকে বিভিন্ন জায়গায়, যে হচ্ছে র্যাব এভাবে মারে, এটা করে, ওইটা করে, সেটা করে। তো যখন এই কথা যখন জিয়ার কান পর্যন্ত যায়, তখন হচ্ছে যে এই আলকাস মল্লিককেও তখন গুম করে ফেলে। তো আলকাস মল্লিক গুম হয়ে যাওয়ার পরে এইটার ভয়টা বাকি মাঝি মোল্লারদের মধ্যে আরো ব্যাপক হারে পড়ে, যেহেতু মানে র্যাব চাইলেই তো একজনকে গায়েব করে ফেলতে পারে, এবং তাদের মধ্যে পড়াশোনা নাই, কোনো হচ্ছে মানে নিয়মিত কোনো আর্থিক উৎস নাই, উপার্জনের উৎস নাই। তো তারা হচ্ছে একেবারেই হচ্ছে প্রান্তিক পর্যায়ে খুবই সাপ্রেসড লাইফ তারা লিড করেছে। এই প্রান্তিকতার বাহিরে আর কোনো প্রতিবন্ধকতা কি আপনারা ফেস করছেন? আচ্ছা, প্রতিবন্ধকতা বলতে হচ্ছে প্রথমত যে বিষয়টা আমরা মানে প্রায়শই ফেস করি, যে যেহেতু এখানে বাহিনীর সদস্যরা জড়িত, তো তারা নানানভাবে তারা হচ্ছে মানে প্রভাবিত করার চেষ্টা করেন। হ্যাঁ, ওই মানে হঠাৎ করে শুনবেন যে কু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আসলে এটা আদতে কিছুই না, ওই যে স্বার্থান্বেষী খুবই ছোট্ট একটা গ্রুপ, মানে এরা কিন্তু হচ্ছে মানে এরা সব বাহিনী থেকে কিন্তু তারা এখন সাইড লাইনে। তো এখন তারা হচ্ছে যে চিন্তা করছে যে এই বিচারটা হয়ে গেল তো মানে ঐতিহাসিকভাবে মানে তাদের মানে একটা ব্লকেডের মধ্যে তারা চলে আসবে। তো তারা কিন্তু এই ভয় থেকে তারা হচ্ছে নানানভাবে বিভিন্ন হচ্ছে মানুষদেরকে দিয়ে তারা এই রিউমারগুলো তারা ছড়িয়ে এই কাজটাকে তারা বিপর্যস্ত করার চেষ্টা করে। আচ্ছা, এই আপনাদেরকে মানে ভয় দেখানো বা হচ্ছে এটাতে কাইন্ড অফ ভয় দেখানো তো বটেই, এবং হচ্ছে যাচ্ছে এই কাজে যদি আপনারা না আগান সামনে, দেখা যাচ্ছে যে ওই আমরা যখন জিজ্ঞাসাবাদে বসতাম, একদম সরাসরি বসে একজন মেজর জেনারেল বলছে যে আজকে আপনি ওই চেয়ারে আছেন, এমনও হইতে পারে যে চেয়ার ঘুরে গেলে তো আবার আমি আবার সেই চেয়ারে আসবো। হ্যাঁ, তো হচ্ছে সে ইনডাইরেক্টলি সে একটা থ্রেট করে দিল যে হচ্ছে মানে আর বেশি বাড়তে যান না। জিয়াউল হাসানকে যখন কোর্টে নিয়ে আসে, তখন কোর্টের পুলিশদেরকে মানে সঙ্গে যারা থাকে পুলিশকে বলে এই তো আর মাত্র 2 মাস, তারপরে দেখবা কার বিচার কে করে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা তারা এখনো বিশ্বাস করে বা বলে, এখনো প্রকাশ্যে এমন উদ্যোগ তারা প্রকাশ করছে। আচ্ছা, এই যে আর মাত্র 2 মাসের কথা বলে, এটা কি জাস্ট এমনিতেই বলে না পেছনে কোনো গ্রাউন্ড আছে? আসলে এটা বলাটা মুশকিল,
তবে আমি বিশ্বাস করি বা আমরা এটা বিশ্বাস করতে চাই, মানে বাংলাদেশে মানে বিচার হওয়া থেকে, এই বিচার হওয়া থেকে মানে এক আল্লাহ ছাড়া এই বিচার আর থামানোর কোনো শক্তি নাই। কারণ মানে এখন যে বাংলাদেশে বড় দুটো দল সামনে এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বা সরকার গঠন করবেন, যে দলই করুক, তারা সবচেয়ে বেশি সাফারার হয়েছে। হ্যাঁ, আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করি, আমরা দেখেছি বিএনপি করার কারণে এক পরিবার থেকে 5 জন গুম হয়েছে ধারাবাহিকভাবে, 6 মাসের মধ্যে 5 জন গুম হয়েছে। কোথাও 5 জন, একই পরিবারের 4 জন, একই পরিবারের 2 জন, এবং এদের কিন্তু আর কোনো হদিস কিন্তু পাওয়া যায় নাই। তো আচ্ছা। যারা হচ্ছে নানান অ্যাঙ্গেলে বলার চেষ্টা করেন বা বোঝানোর চেষ্টা করেন যে এই বিএনপি আসলে বা এই অমুক আসলে, জামাত আসলে হবে না বিচার, এটা আমি বিশ্বাস করতে পারছি না। কারণ হচ্ছে বিএনপি জামাতি সবচেয়ে বেশি সাফারার, সবচেয়ে বেশি ভিকটিম। সো তাকে এই বিচার করতেই হবে, যেই আসুক। বরং হচ্ছে একটা নির্বাচিত সরকার আসলে যেটা সুবিধা, তাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, উইল থাকে। বিচার করার জন্য কিন্তু একটা মানে রাজনৈতিক সদিচ্ছাটা খুব জরুরি। তবে আরেকটা হচ্ছে প্রতিবন্ধকতা, যেটা হচ্ছে আমরা মানে ফিল করি যে এই বড় দুইটা রাজনৈতিক দলের মানে এই বিচারকে কেন্দ্র করে আরও যতটা তৎপর হওয়া দরকার ছিল, এই তৎপরতাটা আমরা কিন্তু পাইনি। হ্যাঁ, তাদের মনোসমর্থন আছে, দূর থেকে সমর্থন আছে, নাই এটা বলা যাবে না, কিন্তু যে মানে একদম প্রকাশ্যে শক্ত অবস্থান নেওয়া, এই অবস্থানের অভাবটা আমরা ফিল করেছি। এই কারণে তো মানুষ ভয় পাচ্ছে যে আসলে বিচারিক কার্যক্রম এটা কন্টিনিউ হবে কিনা। এখন এটা এই বড় দুইটা রাজনৈতিক দলেরই দায়িত্ব, এটা তাদেরই দায়িত্ব এই পাবলিক কনফিডেন্সকে গ্রো করা। যে না হচ্ছে যে হচ্ছে আমরা যেই ক্ষমতায় বসি, আমাদের ম্যান্ডেট হবে যে এই গুম খুন বাংলাদেশ থেকে আমরা চিরতরে বন্ধ করে দিয়ে যাব, এবং বাংলাদেশে নেক্সট আর কখনো গুম খুন হবে না। 5 তারিখের পরে কি আর কোনো গুম হয় নাই? 5 তারিখের পরে আমাদের কাছে রিপোর্টেড কোনো গুম হয় নাই, কিন্তু ফেসবুকে বিভিন্নভাবে দেখেছি অমুককে উঠিয়ে নিয়ে গেছে, পরে আবার 24 ঘন্টার মধ্যে বা একটু পরে পাওয়া গেছে, তো সেও আবার বলছে না তাকে কে উঠিয়ে নিয়ে গেছে। তো এখানে কোনো পলিটিক্যাল কোনো মানে সংঘর্ষ আছে কি না, এখন ভিকটিমকে তো এসে বলতে হবে আমাদের পর্যন্ত। হ্যাঁ, যে হচ্ছে আমরা হয়তো মানে ওই সামাজিক গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারছি, কিন্তু আমার জানাটাই যথেষ্ট না, আমার পর্যন্ত আসতে হবে, বা হচ্ছে আমাকে একদম সুনির্দিষ্টভাবে বলতে হবে যে এটা কি হচ্ছে। তো ওনারাও কিন্তু এটা নিয়ে কিন্তু আর কোনো আগান না। তো আমরা হয়তো বুঝতে পারি যে এখানে হয়তো কোনো রাজনৈতিক কোনো ইস্যু থাকতে পারে। আমরা পত্রপত্রিকা খুললেই দেখতাম যে র্যাবের বন্দুকযুদ্ধ। তো র্যাবকে যদি বিলুপ্ত করা যায়, তাহলে কি বন্দুক যুদ্ধটাও কি বিলুপ্ত হবে, নাকি এটা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী তারা আবার নিজেদের করে নেবে? আচ্ছা, মানে বন্দুক যুদ্ধ যখন হচ্ছে, বন্দুক যখন চালাচ্ছে, তখন তো সেটা শুধু র্যাব একা চালাতে পারে না, আরও বাহিনীও চালাতে পারে। তাহলে আমাদের একটু পেছনে যাওয়া দরকার। 2008 সালে এই তৎকালীন আওয়ামী সরকার ক্ষমতায় আসার আগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং হচ্ছে একজন কার্ল সিওভাকো, একজন আমেরিকান একজন রাইটার, তারা একটা যৌথ একটা আর্টিকেল লিখেছিল, স্টিমিং দ্য রাইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ। ওই আর্টিকেলটাকে আমি মনে করি বাংলাদেশে যে আজকের যে পরিস্থিতি, এই যে আপনার কথিত মৌলবাদ বা উগ্র উত্থান, দমন, এইটার একটা নীল নকশা ছিল এই আর্টিকেলটা। অর্থাৎ এই কার্ল কিন্তু সে ইরাকে এবং মধ্যপ্রাচ্যে কিন্তু আমেরিকান সোলজার হিসেবে কিন্তু সে যুদ্ধ করেছে। আচ্ছা। এবং তার কিন্তু একটা মুসলিম বিদ্বেষ অবস্থান আছে, এটা বোঝা যাচ্ছে। তো আর্টিকেলটাতে কি ছিল? আর্টিকেলটাতে ছিল সোজা সাপটা কথা, বাংলাদেশে 2001 থেকে 2006 বিএনপি জামাতের কারণে, সরকারের কারণে বাংলাদেশে একটা র্যাডিক্যাল হচ্ছে ইসলামিক পরিবর্তন হয়েছে। এখানে এক্সট্রিমিজমের উত্থান হয়েছে। এখানকার মেয়েরা 500% বেশি এখন পর্দা করে। আচ্ছা। সেনাবাহিনীতে ব্যাপক হারে ইসলামিক মন মানসিকতা সম্পন্ন মানুষজনের হচ্ছে অংশগ্রহণ হয়েছে, তারা এটাকে ইনফিল্ট্রেশন বলেছে আর্মিতে।
এবং হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তারা সরাসরি হুমকি হিসেবে দেখিয়েছে। ব্যাঙের ছাতার কথা বলছিল। রাইট। তো এই একটা হচ্ছে এরকম কথা বলে তারা একটা আলট্রা সেকুলারিজমের দিকে তারা নিয়ে যাবে, এবং সেনাবাহিনীতে এই যে আপনার মাদ্রাসা ছাত্র বা হচ্ছে মুসলিম মনা, ইসলামিক মনা দের হচ্ছে অংশগ্রহণ তারা হচ্ছে কমিয়ে নিয়ে আসবে, এরকম নানান হচ্ছে প্রজেক্ট নিয়ে তারা কিন্তু ওই আর্টিকেলটা প্রকাশ করে। তো নির্বাচনের আগে ওই রকম একটা আর্টিকেল প্রকাশ করা, এটা অবশ্যই অনেক বিষয়কে কেন্দ্র করে মেসেজ দিয়েছে। ওয়ার অন টেরর অ্যাড্রেস করা, ইন্ডিয়াকে কনভিন্স করা, অনেকগুলো বিষয়কে কেন্দ্র করেই এটা একটা সুপরিকল্পিত একটা বুদ্ধিবৃত্তিক কাজ ছিল। এবং ক্ষমতায় আসার পরেই দেখবেন আপনি একটা দেশপ্রেমিক বিডিআরকে তছনছ করে দিল। এই জেনারেল শাকিল সাহেব কিন্তু বলেছিলেন যে মানে বাংলাদেশে যদি অ্যাটাক হয় তাহলে সেও পাল্টা অ্যাটাক করবে, এরকম একটা শক্ত অবস্থান কিন্তু উনি নিয়েছিলেন। তো দেখা গেল কি যে ক্ষমতায় বসেই বিডিআর ম্যাসাকার, এবং ধারাবাহিকভাবে হচ্ছে জঙ্গি ট্যাগ দিয়ে একের পর এক দমন। এবং যেহেতু 2001 থেকে 2006 আমি বলবো যে বিএনপি জামায়াতের ওই সরকারটা জঙ্গি দমনে সফল ছিলেন। তো এখন আওয়ামী লীগকে তো কিছু একটা করে দেখাইতে হবে, তাকে তো সফলতা দেখাইতে হবে টিকে থাকার জন্য, তার প্রভুদের সামনে তো তাকে মানে উপযুক্ত হিসেবে তাকে তো প্রেজেন্ট করতে হবে। তো এই প্রভুদের সামনে তার উপযুক্ত হয়ে থাকার যুদ্ধে সে বাংলাদেশের এই মুসলিম জনগোষ্ঠীকে সে বলি দিয়েছে, এবং একটা পর্যায়ে সে শুধুমাত্র মাদ্রাসা ছাত্র হওয়ার কারণে আমরা এমন অভিযোগ পেয়েছি তখন 7-8 পড়তো মাদ্রাসার ছাত্ররা, বাচ্চা 5-7 মানে 7-8 এখন খুবই ছোট বাচ্চা, এদেরকে পর্যন্ত হচ্ছে উঠিয়ে নিয়ে যাওয়া হতো, গুম করে রাখা হতো। তো এখন আমাদেরকে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় পলিসি, আমাদের আন্তর্জাতিক পলিসি, আমাদেরকে ঠিক করতে হবে। মানে আমাদেরকে হচ্ছে যে দাসত্বের জায়গা থেকে বের হয়ে আসতে হবে, তাহলে হচ্ছে বন্দুকযুদ্ধ মানে হবে কিনা, গুম হবে কিনা, এই সিদ্ধান্তগুলো কিন্তু বাংলাদেশ একা নেয় না, এটার সাথে আর অনেকগুলো মানে কথিত প্রভু কিন্তু জড়িত থাকে। এবং এটার পেছনে মূল কারণ কি শুধুই পলিটিক্স? হ্যাঁ, মোটা দাগে পলিটিক্স। আবার এই পলিটিক্সের সাথে আবার হচ্ছে যে হচ্ছে অর্থও তো জড়িত। এই আওয়ামী লীগ সরকার যদি এই কথিত জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ক্ষমতা কন্টিনিউ করতে না পারত, তাহলে তো সে লক্ষ লক্ষ কোটি টাকা তো সে পাচার করতে পারতো না। এটা যে শুধুই যে আদর্শিক যুদ্ধ, এটা যে শুধুই আদর্শের জন্য তা না, এটা একটা চুরিরও যুদ্ধ। চেয়ারটাতে কে বসবে, এক্সপ্লয়েট কিভাবে করবে, দুর্নীতির মহোৎসব করার জন্য। দুর্নীতির মহোৎসব, রাইট। সামনে তারা হচ্ছে জঙ্গিবাদের কার্ড খেলেছে, সাইনবোর্ড দিয়ে রাখছে, পেছনে তারা হচ্ছে যে দেশকে ফাঁকা করে দিয়েছে। এই সংস্কৃতি বাংলাদেশে আর ব্যাক করার কোনো আশঙ্কা আছে কিনা? আচ্ছা, এইটা বলাটা কঠিন। আর হচ্ছে যে এই ব্যাক যেন না করে, এজন্যই আমাদের এই লড়াইটা, ইনসাফের লড়াইটা। এজন্যই আমরা একটা প্রেসিডেন্ট সেট করতে চাই, একটা এক্সাম্পল সেট করতে চাই যে এই অপরাধ করলে এই পরিণতি, আপনি যেই হন। আচ্ছা, আপনি প্রাইম মিনিস্টার হলেও, আপনি যত বড় হচ্ছে আপনি দুর্ধর্ষ কমান্ড অফিসার হন, আপনি এই অপরাধ করলে আপনার বিচার হবে। এই যে বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে চলমান ছিল, মানে অপরাধ রিপিট করে কেন, বিচার হয় না দেখি তো। তো আমরা যদি এই একটা এক্সাম্পল সেট করতে পারি, হয়তো নাই হয়ে যাবে না, কিন্তু কমে আসবে, হয়তো এই পার্সেন্টেজটা হয়তো সিঙ্গেল কাউন্টে হয়তো চলে আসবে। যেমন বাংলাদেশে একটা সময় হেফাজতে নির্যাতন প্রবল হইতো, মানে পুলিশে হেফাজতে প্রায় মারা যেত, টর্চার এমন পর্যায়ে হতো যে মারা গেছে। তো এটা নিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, হচ্ছে যে আমি যে আগে যে বলছিলাম যে ম্যাজিস্ট্রেট সাহেব বলতেছে তার বানায় নিয়ে আসেন, তো ম্যাজিস্ট্রেট আবার সাথে এও বলতেছে এমনভাবে মানে সাইজ করেন যেন সে না মরে যায়। তো ওই একটা দায়বদ্ধতা তার মধ্যে আছে যে না, মেরে ফেলা যাবে না। হ্যাঁ, তো হচ্ছে টর্চারের পরে ওষুধও দেওয়া হয় আবার। হ্যাঁ,
ওষুধ দেওয়া হচ্ছে, পেইন কিলার ইনজেকশন দেওয়া হচ্ছে, আবার খাবার খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো হচ্ছে যে তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ডেভেলপমেন্ট হয়েছে, হেফাজতে নির্যাতনের বিরুদ্ধে আইন হয়েছে, বিচার হয়েছে, দণ্ড হয়েছে, তো কালচারটা কমে আসছে। এখন দেখবেন যে তুলনামূলক হেফাজতে কম মারা যাচ্ছে, পুলিশের হেফাজতে হ্যাঁ, কম হচ্ছে। আমরা যদি গুমটাকে যদি আমরা লার্জ স্কেলে যদি আমরা একটা বিচারিক প্রেসিডেন্ট সেট করতে পারি, আশা করি এটা হয়তো নাই করে দেওয়া সম্ভব না, কারণ যতক্ষণ পর্যন্ত আমার জনগণ শিক্ষিত না হচ্ছে, আমার জনগণ শক্তিশালী না হচ্ছে, আমার সরকার যতক্ষণ পর্যন্ত আমার জন্য রক্ষকের ভূমিকায় না আসছে পুরোপুরি, এটা জিরো হবে না। কিন্তু এমন পর্যায়ে আসবে যেটা হলে আমি বিচার করে ফেলতে পারবো, রাইট। এবং একটা দায়বদ্ধতা তৈরি হবে প্রত্যেকটা পর্যায়ে। আমি যেই হই, আমি আইনের ঊর্ধ্বে না। অনেক সময় দেখা যায় যে যারা ডাকাত দল তারাও কিন্তু মানুষকে গুম করে নিয়ে যাচ্ছে। এ ধরনের কেস কিন্তু হ্যাঁ, হয় হচ্ছে, যে হচ্ছে। মানে অর্থনৈতিক কারণে তারা হয়তো র্যাবের পোশাক পরে হুম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতোই তাদের হাতে ওয়াকিটকি থাকছে, বা জি। এগুলো বিভিন্ন সময় প্রতারক জি, চক্র জি, কিন্তু জি, আমরা ক্যাপ ব্যবহার করছে, হ্যাঁ। ভেস্ট ব্যবহার করছে। এগুলো করে তারপরে গুম করছে। জি, জি। তো এই কেসগুলোকে আপনারা শনাক্ত করছেন? না, এইটা আমাদের জুরিসডিকশনের ভেতর না। এখন হচ্ছে যে এটা সাধারণত এইভাবে অপহরণ হয়ে থাকে, আচ্ছা, আবার হচ্ছে গুমও হয়ে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু দেখা যাবে যে এটার সাথে যদি আপনি মানে একটু যদি এটার পেছনে ইনভেস্টিগেশন যদি করা হয়ে থাকে, এটা কিন্তু মানে বর্তমানে যে আইনটা হয়েছে, যে মানে গুমের জন্য আলাদা আইন এবং ট্রাইব্যুনাল হয়েছে, হ্যাঁ, ওখানে এটা অ্যাড্রেস করা যাবে। আচ্ছা, এবং আপনি যদি মানে হচ্ছে যদি নিরপেক্ষ তদন্ত করা যায়, দেখবেন যে ওই ঘটনার সাথে কোনো না কোনোভাবে হয়তো ওই র্যাব বা হচ্ছে সার্ভিং কোনো একটা কেউ না কেউ লিঙ্কেজ জড়িত আছে। আছে, যে ওই ক্যাপ ডেলিভারি করতেছে, ওই ভেস্ট ডেলিভারি করতেছে। আচ্ছা, আচ্ছা, কারণ এরকম মামলা হচ্ছে আমরা করেছি, আমরা দেখেছি যে হচ্ছে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে পুরো বাহিনী সেট আপ নিয়ে আসছে, কিন্তু তারা সিভিলিয়ান। তো যখন ধরা পড়েছে, অনুসন্ধানটা একটা পর্যায়ে গিয়ে আর হয় না, মানে তখন তো আমরা বুঝি যে কি ব্যাপার, এটা কোথায় গিয়ে আটকে যাচ্ছে। হ্যাঁ, তো যেখানে আটকে যাচ্ছে সেখানে হচ্ছে আমরা বুঝি তার এখানে অমুক জায়গায় একটা লিঙ্ক আছে। আচ্ছা, আচ্ছা। গুম এবং অপহরণ, জি। এই দুটোর মধ্যে পার্থক্য কি? গুম এবং অপহরণের পার্থক্যটা হচ্ছে আপনার এটা রাষ্ট্রীয় এজেন্সিগুলো করবে গুম, আচ্ছা, আবার হচ্ছে অপহরণ এজেন্সি করতে পারে, কিন্তু যে গুমটা যখন হয়ে যাচ্ছে অথরিটি করতেছে, সে ডিনাই করতেছে। ধরেন আপনাকে উঠিয়ে নিয়ে গেল র্যাব পরিচয় সাদা পোশাকে, হ্যাঁ, আপনার পরিবার পরিজন গিয়ে র্যাবের হেড অফিসে বা হেডকোয়ার্টার্স বা কোনো ব্যাটালিয়ন অফিসে গিয়ে বলল যে মিস্টার অমুককে নিয়ে গেছে, তার সন্ধান দেন। তো তারা বললো যে না, আমরা নিয়ে আসি নাই। তারা ডিনাই করলো, হ্যাঁ, এবং আপনাকে 24 ঘন্টার মধ্যে হাজিরও করলো না, আচ্ছা, এটা গুম হয়ে গেল। ওকে, কিন্তু অপহরণ কিন্তু তার কোনো আর ইনস্টিটিউশনাল দায়বদ্ধতা নেই, মানে কাজটা একই হচ্ছে। মানে অপহরণ করেই তো মানে হচ্ছে তাকে তার অবস্থান থেকে সরিয়ে আনছে, হ্যাঁ, এই সরিয়ে নিয়ে আসার পরে হচ্ছে দেন তাকে আবার গুম করে হচ্ছে, ফেলা হচ্ছে। হ্যাঁ। মানে ওই সরিয়ে নিয়ে আসাটাকে অপহরণ অপহরণ বলা হচ্ছে, এবং right, এরপরে তারপরে যখন তার হচ্ছে ফেট মানে তার মানে পরবর্তী অবস্থান কি, এটা অস্বীকার করার মধ্য দিয়ে গুম শুরু হয়ে যাচ্ছে। যদি কাউকে দেখা যায় যে জনসম্মুখ থেকেই তুলে আনা হয়েছে, জি, এইটাকে কিভাবে ডিফাইন করা হয় আইনের হ্যাঁ, ভাষায়? এটা হচ্ছে যে গোপনে তার বাসা থেকে নিয়ে আসা হলো, আর কি হলো জনসম্মুখে তুলে আনা হলো। এরকম তো ঘটনা আমরা পেয়েছি, কাজ তো আমরা করছি। যেমন হাতিরপুলে ছাত্রদল নেতা ইসমাইল হোসেন রাত 9টা 9:30 হাতিরপুল এলাকা খুবই জমজমাট থাকে, ওই সময় তাকে মানে বাজারের উপর থেকে তাকে এই সাদা পোশাকে র্যাবের গাড়ি মানে র্যাবের গাড়ি বলতে আমরা তাদের বর্ণনা মতে বুঝি যে এটা ইন্টেলিজেন্স উইংয়ের গাড়ি। আচ্ছা, তো সাদা পোশাকে তাকে হচ্ছে মানে অনেকের সামনে তাকে উঠিয়ে নিয়ে গেছে। উঠিয়ে নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু তার পরিবার পরিজন এটা সবাই বুঝছে যে তারা হয়তো প্রশাসনের লোক, তারা হয়তো র্যাবের লোক। ওই সময়টা কিন্তু মানুষ কিন্তু একটু মানে বোঝা শুরু করেছে 11-12 সালের দিকে, যে র্যাব এভাবে উঠিয়ে নেয়। তো সবার সামনেই কিন্তু তাকে পিক করেছে, চাক্ষু সাক্ষীও কিন্তু আছে, ওই বাজারের দোকানদার এখনো আছে। তো হচ্ছে তাকে উঠিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পরিবার যখন দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গায় গিয়েছে, খোঁজ নিয়েছে, হেডকোয়ার্টার্সে গিয়েছে, র্যাব অস্বীকার করেছে।
আমরা তাকে আটক করি নাই। আচ্ছা। এবং এটার মধ্যে আরেকটু ঘটনা আছে, ওই পরিবারটাকে পরবর্তীতে জিয়াউল আহসান আটকে রাখে। ওই ইসমাইল হোসেনের যে মা, বৃদ্ধ মা, তাকে আটকে রাখে, তার মামাকে আটকে রাখে, এবং তারা র্যাবের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল। সেখান থেকেই মূলত হচ্ছে জিয়াউল আহসান তাদের উপর পারিবারিক পর্যায়ে একটা নির্যাতন করে। তো ইসমাইল হোসেনের লাশ পরবর্তীতে মাসখানেক পরে পাওয়া যায় মুন্সিগঞ্জে। আচ্ছা, সাথে আরেকজনের লাশ ছিল, অর্থাৎ তাকে হয়তো এটাও নদীতেই? কোন একটা জায়গাতে, জি, মানে নদী বলতে ওই যে হচ্ছে মানে নদী আর হচ্ছে মানে ইয়েতে পাড়ে আর কি, কোনো একটা খালে? খালের মতো একটা জায়গায় পাড়ে তাকে পাওয়া যায়। তো এই যে 1 মাস তার কোনো তথ্য দিল না, তাকে শনাক্ত করলো না, মানে এই সময়টুকু পুরাটাই সে গুম ছিল। তো লাশ উদ্ধারের মধ্য দিয়ে বোঝা গেল সে খুন হয়ে, মানে সে এখন খুন হয়েছে, এবং তার শরীরে বুলেটের চিহ্ন আছে, বুলেট ইনজুরি আছে, হাত পা বাঁধা ছিল, তারও পেট কাটা ছিল। ওই ফরম্যাট তারা এখানেও তারা করেছে। এই ফরম্যাটটা তাহলে জিয়াউল আহসানের নিজস্ব ফরম্যাট? এই ফরম্যাটটা জিয়াউল আহসানের ফরম্যাট বলা যায়। আবার ব্যারিস্টার আরমান ভাইয়ের যে বইটা, ওই বইয়ের মধ্যে আবার হচ্ছে উনি এটাকে মানে হচ্ছে ওনার সাথে কিছু হচ্ছে যে নিরাপত্তা রক্ষীর কথা হতো। তো ওখানে একজন নিরাপত্তা রক্ষী তাকে বলেছে, সে কমান্ডো, তো সে তাকে বলেছে যে আপনার ভাগ্য ভালো, মানে ব্যারিস্টার আরমানকে বলছে আপনার ভাগ্য ভালো, জিয়াউল আহসান স্যারের সময় আপনি পড়েন নাই। আচ্ছা। পড়লে হয়তো আপনি থাকতেন না। তারপরে একদিন সে দুঃখ করে বলছে ওই সৈনিক যে আমি কমান্ডো ট্রেনিং করা, মানে যারা একটু কমান্ডো তার মানে একটু আলাদা, একটু মানে প্রাউড তারা, মানে যেহেতু একটা আলাদা স্কিল তারা গেইন করে। আমাকে কিছুদিন পরে বলা হলো যে আমাকে ট্রেনিংয়ে ইন্ডিয়াতে পাঠানো হবে। তো আমি ইন্ডিয়াতে গেলাম, মানে আরও উচ্চতর ট্রেনিং করবো এই আশায়। ইন্ডিয়াতে গিয়ে দেখতেছি আমাকে কিভাবে শেখানো হচ্ছে পেট কেটে এই লাশ গায়েব করতে হয়। তাহলে আমরা কিন্তু এই ফরম্যাটটা দেখতে পাচ্ছি, একজনের জবানিতে আসছে, সে ইন্ডিয়াতে গিয়ে এই ট্রেনিংটা সে নিয়ে আসছে কিভাবে লাশ ডুবিয়ে দেওয়া যায়। এবং ইন্ডিয়াতে কিন্তু এই গুমের প্রচলনটা কিন্তু আরো আগে থেকেই কিন্তু চলছে, পাঞ্জাবে, কাশ্মীরে, বিভিন্ন জায়গায় এটা কিন্তু চলমান। তো বাংলাদেশের এই বিচারটা হওয়া, এটা ইন্ডিয়ার জন্য অবশ্যই একটা প্রেশার, কারণ তারই অ্যাডজাসেন্ট একটা কান্ট্রিতে গুমের বিচার হচ্ছে। এবং আপনি দেখবেন যে আমাদের মানে শহীদ হাদির মৃত্যুর পরে কিভাবে খালিস্তান আন্দোলনের লিডাররা সোচ্চার হয়েছে। তো এই প্রেশারটা ইন্ডিয়াকে ফেস করতে হতে পারে। রাইট। তাসমিম ভাই, আমরা ডক্টর ইউনূস যখন একের পর এক আয়নাঘর উন্মোচন করছিলেন, তখন একটা কথা শুনতে পেলাম যে এটা ডক্টর ইউনূসের একটা সাজানো নাটক হতে পারে, এমন একটা কথা অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে। এমন কোনো আশঙ্কা কি আছে আসলে আদৌ? আচ্ছা, এই প্রশ্ন যারা করে তারা তাদের উত্তর সামনেই আছে। যদি এটা ডক্টর ইউনূস স্যারের বানানো প্রকল্প হইতো, তাহলে গত 1.5-2 বছরে ইলিয়াস আলী ফিরল না কেন? চৌধুরী আলম বিএনপি নেতা ফিরল না কেন? সাজিদুর রহমান সুমনরা ফিরল না কেন? মুকাদ্দাস ওয়ালিউল্লাহরা ফিরল না কেন? হাফেজ জাকির ফিরল না কেন? আজকে এই পট পরিবর্তন হলে ইলিয়াস আলী তো নির্ঘাত ইলেক্টেড হলে, সরকার গঠন করলে তিনি একজন মন্ত্রী হইতেন। তাহলে এইরকম সুবর্ণ সুযোগ তিনি ছাড়বেন কেন? তিনি যদি গুম নাই হয়ে থাকেন। হ্যাঁ, সঠিক। তো এই মানুষগুলা তাহলে এখনো ফিরছে না কেন? এত মানে হচ্ছে বাংলাদেশে হচ্ছে যে মানে এই আওয়ামী বিরোধী শিবিরের একটা সুসময় বইছে, তো এখন যদি না আসে কবে আসবে? তো এই মানুষগুলা যে আসছে না আমাদের সামনে, এ থেকে আমরা আরো, এটাই একটা মানে প্রমাণ, মানে একটা প্রামাণিক অবস্থান যে এখানে হচ্ছে যে গুম হয়েছে এবং মানুষ নাই হয়ে গেছে, আয়নাঘর অস্তিত্ব ছিল। শুধু অলিউল্লাহ মুকাদ্দেস কিংবা চৌধুরী আলম অথবা আপনি ইলিয়াস আলীর কথা বললেন, ওনাদের ফিরে না আসাটাই যে প্রমাণ বহন করছে শুধুই তো তা নয়, আপনারা নিজেরাও যখন বিভিন্ন আয়নাঘরে আসলে তদন্তের স্বার্থে গিয়েছিলেন, আমরা একটা খবর দেখেছি যে সেখানে আপনারা একটা আয়নাঘরে সেখানে বোম পর্যন্ত আপনারা পেয়েছেন, এমন কিছু সন্ধান পেয়েছেন।
এই জায়গা থেকেও কিন্তু আয়নাঘরের আমি মনে করি যে আয়নাঘর যে আসলে ছিল বা এটা যে কোনো সাজানো প্রকল্প নয়, নাটক নয়, এটা আমি মনে করি যে আ প্রমাণিত হয়। আপনি কি একটু বলবেন যে আপনি যখন আয়নাঘরে তদন্তে গেলেন এবং সেখানে বোমের সন্ধান পেলেন, আ তখন আসলে আপনাদের অবস্থানটা কি ছিল বা আপনাদের অভিজ্ঞতাটা কি ছিল? আচ্ছা, এটা ২০২৫ সালের জানুয়ারি মাসে হুম, যখন গুমের বিষয়ে তদন্ত যখন পুনর্তম শুরু হলো, তো আমরা প্রথমে হচ্ছে গেলাম র্যাবের টিএফআই সেল। টিএফআই সেলটা হচ্ছে র্যাব ১ যে ব্যাটালিয়নটা, ওই ব্যাটালিয়নের ভেতরে একটা পুরনো একটা ভবন। হুম, এটা আপনারা উত্তরা রোডে র্যাব অফিস ক্রস করলে এটা দেখবেন যে র্যাব ১ এর মানে সাথেই পুরনো একটা ভবন গাছপালা দিয়ে বেষ্টিত, হুম। হলুদ রঙের একটা ভবন ওটা। আচ্ছা। ওখানে আমরা যখন গেলাম, যাওয়ার পরে ওটা একটা পরিত্যক্ত অবস্থায় ছিল। তখনও হচ্ছে সেখানে ব্যারিস্টার আরমান কোন কক্ষে ছিল সেটা তখনও রিভিল হয় নাই। হুম, আমরা তখনও খোঁজাখুঁজি করছি। সেখানে আমরা কবর সেলের সন্ধান পেয়েছি। একদম ২.৫ ফিট একটা মানুষ, না দাঁড়াতে পারে, না শুতে পারে, বসতে পারে এমন একটা। এরকম হচ্ছে আমরা খোঁজাখুঁজি করছি। তো একটা পর্যায়ে একটা জিজ্ঞাসাবাদ কক্ষ, তো সেটা সাউন্ড প্রুফ রুম। হুম, তো সেখানে আমাদের চিফ প্রসিকিউটর, আমি তখনও প্রসিকিউটর হইনি, আরও ২ জন প্রসিকিউটর এবং আরেকজন গবেষক। হুম। আমরা ওই রুমটা যখন সার্চ করছি, ওর সাথে তদন্ত সংস্থাও ছিল। একটা পর্যায়ে দেখলাম যে ছোট একটা বালতি উপর করে রাখা একটা ভাঙা সিটের উপরে, সোফার সিটের উপরে রাখা। তো ওটা হচ্ছে মানে ওই সিটটা আমরা হচ্ছে মানে খুবই সাবধানতার সাথে আমরা কাজগুলো করছিলাম যে হচ্ছে মানে আস্তে আস্তে পেরেক বের হয়ে আছে, ভাঙাচোরা, মানে তারা ৫ই আগস্টের পরে হুম, এই টোটাল স্ট্রাকচারের ভেতরে তারা ভাঙচুর করেছে। আচ্ছা। তো ওই বালতিটা যখন আমরা নিলাম, নেওয়ার পরে দেখি যে বালতির মধ্যে ওই যে ব্যান্ডেজ করা গজ, ময়লা টয়লা এগুলো রাখা, কিন্তু একটা তারের একটা মাথা। হ্যাঁ, তার একটা দেখা যাচ্ছে, মাথা বলতে একটা তার বাঁকা হয়ে একটু বের হয়ে আছে। হুম, হুম, ওটা দেখে আমাদের একজন প্রসিকিউটরটা হাতে নিলেন। উনি সব মানে সরাচ্ছে আর হচ্ছে ওই তারটা, আমি তারটা দেখে একটু সন্দেহ লাগলো। তো আমি উনার একদম কাছে ছিলাম। আর চিফ প্রসিকিউটর স্যার একদম এক হাত ছিলেন সামনে। তো বললাম যে, "ভাই এটা একটু সাবধানে দেখেন। তারটার কি আছে এগুলো একটু দেখে শুনে।" তো উনি করলেন কি, ওটা নিয়ে ওই সোফার উপরে আরকি ঢেলে দিছে। ঢেলে দেওয়ার সাথে, সাথে বোমা সদৃশ্য প্রায় ৫ টা বেশ হেভি ওয়েট, মনে হলো একটা বিস্ফোরক টাইপের কিছু একটা জিনিস, হ্যাঁ, ওইটা একটা বের হয়ে গেছে। আচ্ছা। সাথে হচ্ছে টাইমার সেট ও। করা, কিন্তু টাইমারটা ওপেন না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা দেখে তো আমরা সবাই বললাম যে, "বি কেয়ারফুল, সরে যান হুম, ওখান থেকে।" তো হচ্ছে যে আমরা ওই রুম খালি করে ফেললাম সাথে, সাথে। তারপরে র্যাবের বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হলো, তারা আসলো। সেখানে প্রায় অনেকক্ষণ এরকম ছিল আরকি। তো এরপরে আমাদের মধ্যে একটা অজানা আতঙ্ক কাজ করা শুরু করলো যে এইরকম পরিস্থিতি আর কতটা রুমে তারা এরকম করে রেখেছে। হুম, এবং ওইটার নিচে ছিল র্যাবেকের অস্ত্রাগার, কৌত আরকি। আচ্ছা। তো ওইটা যদি কোনোভাবে বিস্ফোরিত হয় বা যদি মানে ব্লাস্ট হয়ে গেলে মানে এটা ব্যাপক হারে মানে ব্যাপক ধরনের একটা ক্ষতি, মানে পুরো অস্ত্রাগার পুরো পুরোটাই। অস্ত্রাগার সহ উড়ে যাওয়ার কথা। হুম, হুম, হুম। তো বম্ব স্কোয়াড আসলো, বম্ব ডিসপোজাল ইউনিট আসলো। আসার পরে তারা এটাকে দেখলো যে হ্যাঁ, এটার মধ্যে তাদের যেই মানে বম্ব ডিটেক্টরে তারা পেল যে হ্যাঁ, এটার মধ্যে বারুদের অস্তিত্ব আছে। আচ্ছা। দেন তারা এটাকে নেওয়ার পরে তারা এটাকে আবার ডিসপোজ করে। কি মনে হলো আপনাদের? ওখানে এই বোমগুলো রেখে যাওয়ার কারণ কি? অনেক কারণ হতে পারে। একটা হতে পারে যে তখন মাত্র মানে সরকার গঠিত হয়েছে, ৬ মাস হচ্ছে, একটা আনস্টেবিলিটি কাজ করছে, বিচার নিয়ে তদন্ত নিয়ে শুরু হচ্ছে। বিচারের আগে তদন্ত, একটা দুর্ঘটনা ঘটে গেলে পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে। স্বার্থান্বেষী মহলের একটা চেষ্টা থাকতে পারে। হ্যাঁ? হচ্ছে যে এই প্রশ্নটা ডিফেন্সের পক্ষ থেকে তোলা হয়েছে। মানে হচ্ছে যেহেতু আমরা সেখানে ঘটনাস্থল আলামত হিসেবে পেয়েছি, হুম, তো ম্যান্ডেটরিলি সেটা আমাদেরকে জব্দ তালিকায় নিয়ে আসতে হবে। হ্যাঁ। তো আমরা সেটা করেছি। তো এই প্রশ্ন ধরে চার্জ হিয়ারিং এর সময় ডিফেন্স বলেছে
যে এখানে মানে হচ্ছে বোমের কোনো অস্তিত্ব নেই। ও, মানে এটা হচ্ছে বোম না, এখানে বোম কেন থাকবে? হ্যাঁ, এটা তাদের প্রশ্ন। তো এই প্রশ্ন তো আমাদের হওয়ার কথা, এই প্রশ্ন তো আমাদের। হ্যাঁ, কম্পাউন্ড আপনার, স্থাপনা আপনার, বালতি ওখানে হচ্ছে গিয়ে আমরা পেয়েছি। হুম, 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 হুম। আপনার হচ্ছে বোম ডিসপোজাল ইউনিট আসছে, তারা উদ্ধার করছে আমাদের চোখের সামনে, এটার ভিডিও হচ্ছে আমাদের কাছে আছে। টোটাল ডিসপোজালটা তারা কিভাবে এটাকে নিষ্ক্রিয় করলো আমাদের সামনে। তো হচ্ছে এই প্রশ্ন তো মানে আমরা করব, উত্তর আপনারা দিবেন। এটা তো এমন হতে পারতো তাহলে যে হয়তো আপনাদেরকে শেষ করে দেওয়ার জন্যই এমন একটি পরিকল্পনা। হতে পারে যে একদম শুরুতেই শেষ করে দেই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেন এই বিষয়টা নিয়ে যেন আর না আগায়। এটা তদন্ত চলছে তো। এটা ওই যে বিচারিক অংশেরই, মানে এটা হচ্ছে টোটাল অংশেরই একটা মানে একটা পার্ট এটা। আপনি ঘুম নিয়ে ইন্টারেস্টিং কাজ করছেন এবং এই কাজগুলো আসলে দরকার। আসলেই এই কাজগুলো আমাদের সোসাইটিতে প্রয়োজন ছিল, যেটা এই সময়টাতে এসে আপনারা করছেন। বিগত সময়ে এত এত গুম থাকা সত্ত্বেও মামলা হয় নাই কেন তেমন একটা? আচ্ছা, মামলা হওয়ার জন্য তো আইন থাকতে হবে। আর হচ্ছে বাংলাদেশ কিন্তু গুম কনভেনশনে সই করে নেই। আচ্ছা। এটা ডক্টর ইউনুস স্যার এসে উনি হুম। অগস্ট মাসে সম্ভবত 28-29 এরকম হ্যাঁ, হ্যাঁ, তার তারিখে উনি সই করেছেন। হুম, হুম, এর আগে তো গুমকে বাংলাদেশে স্বীকারই করা হয় না। হুম, যেমন পররাষ্ট্রমন্ত্রী ছিল মোমেন সাহেব, হুম, হুম। উনি বলছেন যে বাঙালিরা এই ভূমধ্য সাগরে ঋণের দায়ে জর্জরিত হয়ে ভূমধ্য সাগর দিয়ে পালিয়ে যেতে গিয়ে ডুবে মারা গেছে। তাকে গুম বলা হচ্ছে। না না, মানে এই যে গুম, এই যে মানুষগুলো হারিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাকে আর পাওয়া যাচ্ছে না, তো এই মানুষগুলোর পরিণতি কি? মোমেন সাহেব ব্যাখ্যা দিতেন যে তারা ওই ইউরোপে যাওয়ার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছে। তারপরে হচ্ছে আমাদের আইনমন্ত্রী ছিলেন একজন, হুম, আনিস সাহেব, বেশ ভালো আইনজীবী উনি। উনি হচ্ছে জেনেভায় গিয়ে ব্যাখ্যা দিয়ে আসছেন, যেহেতু এই গুম শব্দটা বাংলাদেশের আইনে নাই, তাহলে হচ্ছে বাংলাদেশে কোনো গুম নেই। আইনের শব্দ নাই বলে কোনো নাই, গুম নাই। তাই হচ্ছে আপনার গুম নাই। তো হচ্ছে আপনার আইনটা করলেন না কেন? যদি আপনার অনেস্ট হইতেন, হুম, আপনার গুম কনভেনশন আপনার সই করলেন না কেন? এবং গুম যে বাংলাদেশে ছিল, এটা হাসিনারই একজন মানে অত্যন্ত আস্থাভাজন তল্পিবাহক সাবেক আইজিপি শহীদ, উনি ওনার বইয়ের মধ্যে লিখেছে যে গুম যে বাংলাদেশে হয় নাই একেবারে তা না, গুম হয়েছে এবং এটা হচ্ছে অন্য কোনো এজেন্সি বা বাহিনী করে থাকতে পারে। পুলিশ করে নাই। মানে সে তো তার গা বাঁচিয়ে বলেছে, পুলিশ করে নাই। এবং এই বই তো উনি লিখেছেন ফ্যাসিবাদী আমলেই। হ্যাঁ, এটা হচ্ছে 2022 সালে প্রকাশিত। ওই বইয়ে হচ্ছে ইন্টারেস্টিংলি, ওই বইয়ে তিনি হচ্ছে বর্ণনা করেছেন কিভাবে উনি জঙ্গি অপারেশনগুলোকে সুপারভাইজ করতেন। হচ্ছে যে তো একটা জায়গায়, এটা 2017 সালের 15ই আগস্টের আগে, সম্ভবত 14ই আগস্ট, পান্থপত্রের একটা হোটেলে কথিত জঙ্গি অভিযান হয়। সেখানে একজন জঙ্গি হচ্ছে ভেতরে রুমের মানে কক্ষের ভেতরেই সে আত্মঘাতী বোমা হামলায় নিজেই মারা যায়। আচ্ছা। তো এই খবর দেওয়ার জন্য উনি যখন শেখ হাসিনার কাছে গেলেন, শেখ হাসিনা তাকে বলছেন যে আমার বাসার এত কাছে জঙ্গি নাটকটা না করলেই পারতা। এটা ওনার বইতে আছে। এটা ওনার বইতে আছে। আচ্ছা। নাটকের শিকার এবার শেখ হাসিনা নিজেই। এটা খুবই দুঃখজনক, বাট কিছু কিছু সময়ে তাদের নাটকের স্ক্রিপ্টের দুর্বলতার কারণে হয়তো আমরা এই মুহূর্তে হাসছি, মানে হাস্যরসের উদ্রেক হয়েছে। হ্যাঁ, কিন্তু ঘটনাগুলো সত্যিকার অর্থে খুবই দুঃখজনক ছিল। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের হওয়ার একটা সুযোগ দিয়েছেন 5ই আগস্টের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং আপনারা আইনি প্রক্রিয়ায় কাজগুলো করছেন এবং বাংলাদেশে যাতে আর গুম, খুন বা বিচারিক হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোটাই যাতে আর ফিরে না আসতে পারে, সেই জায়গাটাতেও আপনারা কাজ করছেন। আমরা আশা করছি দেশবাসী আপনাদের জন্যে দোয়া করছে, আপনারা যাতে ভালোভাবে কাজগুলো কন্টিনিউ করতে পারেন, এবং একই সাথে নিশ্চয়ই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনও ইনসাফ কায়েমের জন্যে আপনাদেরকে সহযোগিতা করবেন, আপনাদেরকে দয়া করবেন, আপনাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থাকবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে অনেক মূল্যবান সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, ইনোভা টক্সকে ধন্যবাদ আমাকে আজকে আপনাদের অতিথি করে নিয়ে আসার জন্য।
সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জনাব এস এম তাসমিরুল ইসলাম। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি কি ফাংশনে কাজ করছে এবং তিনি যেহেতু বিশেষত গুম নিয়ে কাজ করেন, বিগত 15-17 বছরে বাংলাদেশে কি পরিমাণ গুম হয়েছে এবং সেই গুমগুলো কেন হয়েছে, কোথায় কোথায় তাদের লাশগুলো পাওয়া যেত, আয়নাঘরের অস্তিত্ব ছিল কি ছিল না, আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই পডকাস্টে আলোচনা করেছেন। নিশ্চয়ই আমাদের আজকের পডকাস্ট থেকে আপনি নতুন অনেক কিছু জানতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।